2011-12 আমি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ার। ঘুম ভাঙার পর খুব মৃদু অথচ দৃঢ় কণ্ঠে শুনতে পারছে যে মা, চারিদিকে জল, আমি নিঃশ্বাস নিতে পারছি না ঠিক করে। যে আমি অন্ধকারের মধ্যে তাকিয়েছিলাম, ঘুম আসছিল না, তো তাকিয়ে দেখতে পাচ্ছি আমার মাথার সামনে কেউ দুলছে ঠিক এইভাবে, আর একজন ঠিক তোর আর আমার মাঝখানে বসে রয়েছে। যেহেতু 10 বছরের উপর, ওর জন্য ওর বডিও দাহ করা হচ্ছিল, কিন্তু বাচ্চাটার বডি না পুড়ছিল না। উনি দেখছে যে কেউ একজন গলায় দড়ি দিয়ে ঝুললে যেমন পা দুটো দেখা যায় না, ওই ঘর থেকে কিন্তু দিদি শুধু পা দুটো দেখতে পেয়েছে, পা নিয়ে ঝুলছে কেউ। রান্নাঘরে গেল, ওখান থেকে কেরোসিন তেলের ডিব্বা নিল, নিয়ে পুরো নিজের গায়ে ঢেলে দিল। শরীরে এতটা পরিমাণে জল ইনটেক্ট ছিল, ওই কারণের জন্য বডি পুড়ছিল না, ফুলে গেছিল অনেকটা। তো কি করেছে, ওই যে উল বোনার যে ছুঁচ টাইপের থাকে না, বাবা বলতে খুব খারাপ লাগে, তাও আমি বলছি, ওগুলো না বাচ্চাটার গায়ে ফোটাতে আরম্ভ করলো। এবার আমি ওর দিকে জাস্ট তাকিয়েছি সোজা সোজা, ওর মায়ের ঘর দিকে, একদম সেম ওর মা যেটা দেখেছে, একটা শ্যাডোই ফিগার খুব তীর গতিতে এসে পুরোপুরি মিলিয়ে গেল। এবার যখন যজ্ঞ শুরু হলো, তখন কি হচ্ছে, ওদের দেওয়াল বেয়ে না রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে। উনি গিয়ে পর্দাটা সরিয়ে দেখছে যে ওই ভদ্রমহিলা যে কোনোদিন উঠতে পারতো না, ও খাটে বসে পড়েছে, বসে পড়ে সিলিংয়ে দিয়ে তাকিয়ে আছে, দিয়ে দুটো হাত এরম করে দেখিয়ে বলছে, দাঁড়া দাঁড়া আমি আসছি। বলছে ওনাকে ধরুন, সবকিছু উনি করিয়েছে, একদম ডাইরেক্ট জম টানছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছে সূর্য। আজকে এমন একটা ঘটনা সূর্য শেয়ার করেছে না, যেটা আপনি শেষ অবধি শুনলে টু বি অনেস্ট বুক ফেটে যাবে, এতটাই খারাপ লাগতে পারে আজকের এই ঘটনাটা, এতটা মর্মস্পর্শী ঘটনা। ভয়ের যেমন অ্যাসপেক্ট আছে, শেষে গিয়ে এমন কিছু রহস্য উন্মোচিত হয়, সেই ব্যাপারটা রয়েছে। এক কথায় অসাধারণ একটা ঘটনা। এরকম ঘটনা কিন্তু খুবই রেয়ার, তাই জন্য বলছে এই ঘটনাটা এক ফোঁটাও মিস করবেন না, শুরু থেকে শেষ অবধি শুনুন। আর হ্যাঁ, আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, অথবা আপনারা যদি আপনাদের নিজস্ব ঘটনা কৌস্তবের আড্ডাতে এসে বলতে চান, যে কোনো বিষয় হতে পারে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো সূর্য, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। অনেকদিন পর দেখা হচ্ছে তোমার সাথে। কেমন আছো তুমি, সেটা আগে বলো আমাকে। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো সেটা বলো। আমি ভালো আছি। তোমার গলাটা শুনে আজকে একটু ডাউন লাগছে, কিছু কি হয়েছে? না, সেরকম কিছু না, কিন্তু আজকে যে ঘটনাটা আমি বলবো না, এটা ভীষণই একটা হৃদয় বেদরক ঘটনা। মানে বহুবার এই ঘটনাটা আমি যাদেরকে বলার চেষ্টা করেছি, আমার নিজের গলা ভারী হয়ে গেছে। আচ্ছা, আমি ওটা চিন্তা করলেই আমি একটু অন্যরকম হয়ে যাই, একটু ডাউন হয়ে যায়, তুমি যেটা বুঝতে পারছো। ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা দেখো, এক্স্যাক্ট লোকেশন তো বলা যাবে না, এটা নসিবপুর আর সিঙ্গুরের ঠিক মাঝখানে ধরে রাখতে পারো। আচ্ছা, ঘটনাটা কি নিয়ে? এটা হলো আমার বলতে পারো স্টার্টিং। মানে তুমি এই যে প্যারানর্মাল বলো, অকাল্ট বলো, এই যে ফিল্ডে তোমার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা কেন গ্রো করেছিল সেটাই এই ঘটনার মাধ্যমে জানতে পারবো। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে শুরুবাত। আচ্ছা, এটাই হচ্ছে শুরুবাত। আমি এত ঘটনা তোমাকে আজ অব্দি বলেছি, কিন্তু এই ঘটনাটা আমি বলে নিয়ে চিন্তাও করিনি কোনোদিনও বলবো। আচ্ছা, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে অফ দ্য কল বা অফ দ্য ক্যামেরা রেকর্ড মানে রিকোয়েস্ট করেছিলে আমাকে যে তুমি তোমার একদম শুরুবাত কিভাবে হয়েছিল, হাতে খড়ি যেটা, সেটা তুমি আমাকে একবার শেয়ার করো, তাই আজকে তোমাকে আমি ঘটনাটা বলছি। দেখো, আমি এইটা কখনো ক্লেম করব না যে আমি এই ঘটনাটা হওয়ার পর সবকিছু আমি মানতে শুরু করেছি, ঠিক আছে, কারণ আমি ভূত বা ভগবান প্রেত যাই বলো, এগুলোর প্রতি বিলিভ আমার প্রথম থেকেই ছিল, আমার আস্থা ছিল, ঠিক আছে। কারণ দেখো, ওই অঞ্জলি বলো, পুজো পার্বণ বলো, এগুলো আমি করতামই, কিন্তু এইগুলো ওই ভূত প্রেতের ব্যাপারে আমি শুধু ঘটনাই শুনতাম লোকের মুখে। কিছু কিছু ঘটনা মনে হতো না এটা হতে পারে, আবার কিছু কিছু ঘটনা মনে হতো না এরকম হয়তো হওয়ার কথা নয়। ইভেন বিভিন্ন জায়গাতে আমি চ্যালেঞ্জ করে সেই জায়গাগুলোতে ভিজিটও করেছি। লাইক ধরে রাখো, কোনো গাছের তলায় প্রচণ্ড গা ভারী হয়ে যাচ্ছে, বা কোনো ধরো কোনো অ্যাবান্ডানেড মানে রেলের কোয়ার্টার, যেখানে সবাই ক্লেম করছে না এখানে কিছু থাকতে পারে। আমার একটা বন্ধুর কথা তোমাকে আমি বলছি, যে কল্যাণী সীমান্ত, সবাই যারা কল্যাণীর আশেপাশে থাকে তারা জানে, ওই কল্যাণী সীমান্তর একদম একটা অ্যাবস্ট্রাক্ট এরিয়াতে একটা গাছ ছিল। ওই গাছের মানে ওইটা লোকের মুখে প্রচলিত ছিল, ওই গাছের তলা থেকে যদি কেউ গাড়ি নিয়ে বা এমনি নর্মাল ভিজিট করে রাত্রের দিকে বাড়িতে আসে,
তার সঙ্গে কিছু ভয়ানক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। আমার রাহুল নামে একটা বন্ধু ছিল, আমি ওর নামটা নিলামই। ও একবার এরকমভাবে ওদের মানে গ্রুপের সাথে সে ভিজিট করে আসার পর ও তার বাড়িতে প্রচুর ধরনের অ্যাক্টিভিটি হয়। ওকে। ইভেন আমি ওই জায়গাটা ভিজিট করি, আমার সাথে কিছু হয় না। এক সময় আমার মনে হচ্ছিল যে এগুলো সত্যি হয়তো কিছু হয় না, ততদিন মনে হচ্ছে যতদিন আমার সঙ্গে এই ঘটনাটা না ঘটত। 2011-12 আমি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ার, হোস্টেলে থাকি, হোস্টেলে থেকে পড়াশোনা করব এরকম একটা ব্যাপার। আমি দেখো বাড়ির একমাত্র ছেলে, মানে কোনোদিনও মা বাবাকে ছেড়ে থাকবো এটা কোনোদিনও আমি আশা করিনি। তো হোস্টেলে যাই, হোস্টেলে থাকা শুরু করি। 7 দিন 5 দিন পর থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো আমি ওখানে যাওয়ার পর দেখলাম যে 4-5 দিনের মাথায় আরও একজন ছেলে আমার ঠিক পাশের বেডে আসলো। বড় একটা রুম, তার মধ্যে প্রচুর বেড পাতা, প্রচুর ছেলে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে পড়াশোনা করার জন্য। হোস্টেলের মধ্যেই মানে কলেজটা আমাদের ছিল, হোস্টেলের ঠিক একটু দূরেই। তো একটা ছেলে ঠিক আমার পাশের বেডে আসে, ছেলেটার নাম হচ্ছে শুভজিৎ। আমি অবাক হয়ে একটা জিনিস দেখে যে ওই শুভজিৎকে যখন ওর বাড়ির লোক ছাড়তে আসে, এন্টায়ার ফ্যামিলি এসেছিল ছাড়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, মানে দেখে মনে হলো যে বাড়িতে ছেলে একটাই, মা বাবা তার দিদি জায়াবু তার ভাগ্নে সবাই একদম সবাই এসে নিয়ে একদম ওকে খুব আপ্যায়ন করে নিয়ে বসালো, তুই চিন্তা করিস না, কিছু হবে না, আর কয়েকটা বছরের ব্যাপার আছে। তো দেখলো যে পাশের বেডে আমি রয়েছি, তো আমাকে বললো তুমি কি ওর পাশে থাকবে? ওর জায়াবু ছিল, পরে বুঝতে পেরেছি। আমি বললাম হ্যাঁ, ওনার পাশের বেডেই আমার। নাম জিজ্ঞেস করলো, আমি নাম বললাম। বলছে ও কিন্তু কোনোদিনও বাড়ির বাইরে একা থাকেনি, তুমি একটু দেখো, ও তো একটু নার্ভাস হয়ে যায়, একটু ভীতু প্রকৃতির ছেলে। ওর মা অনেক করে বললো যে আমরা ভাবতে পারিনি কোনোদিনও বাড়ির বাইরে ছাড়বো। ভাবলাম আমারই মতো কেস, ঠিক আছে। তুমি ফার্স্ট টাইম? আমিও ফার্স্ট টাইম ওখানে গেছি, আলাম না কোনো অসুবিধা নেই, ঠিকঠাকভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। কথাবার্তা অনেকক্ষণ ধরে বললাম, খুব ভালো লাগলো। বিশেষ করে জায়াবু দিদিরা খুব মানে জলি টাইপের, ঠিক আছে। কথাবার্তা হলো, হওয়ার পর ওরা চলে গেল। 4-5 দিন পর ক্লাস শুরু হলো। আমার সঙ্গে ওই ছেলেটার খুব ভালো বন্ডিং, ঠিক আছে। একসঙ্গে পড়াশোনা করা, একসঙ্গে ওঠা বসা সবকিছু ঠিকঠাকভাবে চলতে আরম্ভ করলো। ওর জায়াবুই সবচেয়ে বেশি দেখা করতে আসতো, আচ্ছা, মাঝে সাঝে চলে আসতো। আমাদের সপ্তাহে ছুটি ছিল, শনিবার রোববার করে ছুটি ছিল। আমরা কি করতাম, কোনো কোনো সপ্তাহে শুক্রবার পরে বাড়ি চলে যেতাম, আবার কোনো কোনো সপ্তাহে যেতাম না। ধরো কোনো মানে কলেজের কোনো কাজ রয়েছে বা কোনো প্রজেক্ট সাবমিশনের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে বাড়ি আমরা যেতাম না। ওর জায়াবু মাঝে মাঝে আসতো। এবার শুভর জন্য, মানে শুভজিৎকে শুভ বলে ডাকা হতো, শুভর জন্য যা যা জিনিস ও জায়াবু আনতো আমার জন্য সেই জিনিসগুলো আনতো। আচ্ছা, বিস্কুট আনলে বিস্কুট, আর চিড়ে মুড়ি যা যা আনতো সব আমার জন্য এক্সট্রা করে আনতো। ভদ্রলোক এত একজন ভালো একজন মানুষ, মানে তুমি যদি ওর সামনে বসে 10 মিনিট কথা বলো না, তুমি ম্যাসমারাইজড হয়ে যাবে, এত ভালো মানুষ। যখন আমরা ওই হোস্টেল থেকে বেরোতাম ওনার সঙ্গে, যা যা কিছু মানে খাবার দাবার কেনা, একসঙ্গে সবকিছু করা, ওই জায়াবু সবকিছু করাতো। মানে আমার সঙ্গে খুব ভালো ফ্র্যাঙ্ক, আর মন খুলে কথা বলা যেত। মানে একদিন এমনও হয়েছিল যে রাস্তায় বেরিয়েছি, কোনো সিগারেট নেই, সব দোকান বন্ধ। ওর জায়াবুর কাছে সিগারেট খাচ্ছে। তো হট করে আমাকে, আমি বুঝতে পেরেছি আমার সিগারেটে একটা কিছু সমস্যা হচ্ছে, সিগারেট পাচ্ছি না বলে। তো আমাকে দিয়ে বললো কি, খেলে খাও নাহলে ফেলে দাও বলে উনি চলে গেল। মানে বুঝতেই পারছো যে উনি আমাকে কিন্তু ডাইরেক্ট বললো না, ইনডাইরেক্টলি দিল, দিয়ে চলে গেল ওখান থেকে। এরকম টাইপের মানুষ, এরকমই চলছিল সবকিছু। তো একদিন ওর দিদি জায়াবু একসাথে আসলো, এসছিল সেদিনকে হোস্টেলে শুভজিতের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এসছিল আমার জন্য। তার কারণ হচ্ছে যে ওনার যে ছোট বাচ্চাটা আছে, মানে ওর যে ভাগ্নে, ওর নাম ছিল রিমো। ওর জন্মদিন বৃহস্পতিবার জন্মদিন পড়েছে, শুধুমাত্র যেহেতু শুভজিৎ যেতে পারবে না বৃহস্পতিবার, ওই জন্য ওটা শিফট করেছে সানডেতে ওর বার্থডে আছে, আমরা যাব, আমায় কিন্তু আসতেই হবে। আমি সবাইকে না বলতে পারলেও ওই ভদ্রলোককে কোনোদিন আমি না বলতে পারিনি, কারণ উনি যখন কথা বলতেন আমার শুনতে খুব ভালো লাগতো, আর খুব ভালো মনের মানুষ ছিল। আচ্ছা, ঠিক আছে। তো বললাম যাব, এবারে আর বাড়ি যাব না, আমি এবারে ডাইরেক্টলি শুভর বাড়িতে উঠব। তো সেদিনকে শুক্রবার দিনকে গেলাম না, শনিবার দিনকে সকাল সকাল আমরা কলেজ কম্পিউটার মিট সব কিছু করলাম, করিডোর নিয়ে বেরিয়ে গেলাম। ওর বাড়িতে গেলাম, একদম মানে ওর বাড়িটা কেন আমি বলে দিচ্ছি, ওর দিদির বিয়ে ওর নিজের বাড়ি থেকে খুব বেশি দূরে হয়নি, মানে পাশাপাশি, মানে ওর দিদির সেখানে শ্বশুর বাড়ি, ওর থেকে বাপের বাড়ির ডিস্টেন্স মিনিট 20 পরপরই ধরে নিতে পারো, একই পাড়ার থেকে একটু কাছে পিঠে পুরোপুরি। বাড়িটাতে গেলাম, বিস্তীর্ণ এরিয়া জুড়ে বাড়ি রয়েছে, ওদের নিজস্ব পুকুর রয়েছে, আর সবার সঙ্গে পরিচয় করানো হলো। দেখলাম যে জায়াবুর যে মা রয়েছে, ওনার বেড স্টুল হয়ে গেছে, মানে একদম বিছানার সঙ্গে উনি রয়েছেন, মানে একদম বেড রিডেন, মিশে গেছে। হ্যাঁ, মানে টয়লেট ফয়লেট সবকিছু বিছানায় করে জায়াবু আর দিদি মিলেই পরিচর্যা পুরোপুরি করছে। তো ওদের যে নিজস্ব পুকুর ছিল, পুকুর থেকে মাছ ফাছ ধরা হলো। ওই রিমো যে বাচ্চাটা ছিল, ও আমার সঙ্গে খুব না মানে অ্যাট্রাক্ট হয়ে গেছিলো, মানে বাচ্চারা আমার সঙ্গে খুব তাড়াতাড়ি না ইউজ টু হয়ে যায়। বালতি সবসময় আমার সঙ্গে নিয়ে ঘুরছিল, মাছ কখন উঠবে তারপরে ধরা হবে। তো যেই মাছ ধরলাম সেই মাছই কাটা হলো, আর সেই মাছই ওই রান্না করা হলো, মানে লাইভ পুরোপুরি ধরা হলো, বাড়িতে আনা হলো। বাইরে বৃষ্টি হচ্ছে,
ঘি দিয়ে ওই গ্রামের পরিবেশ পুরোপুরি, ওখানে বসে খাওয়া দাওয়া চলছে, মাছ ভাজার সঙ্গে ভাত, রিলেট করতে পারছি হ্যাঁ, ছোটবেলার সাথে। বাইরে বৃষ্টি পড়ছে আর বারান্দা রয়েছে, ওই বারান্দার মধ্যে ওর মানে যে মানে ভাগ্নে আছে, ভাগ্নে ডান্স করছে, ডান্স ফান্স করছে, আমরা দেখছি, এনজয় করছি। আমি খুব ভালো লাগছিল পরিবেশটা দেখে, কিন্তু আমি তখনও ভাবতে পারিনি যে আর 15-20 দিন পরে এই বাড়িতে আমার ফার্স্ট এক্সপ্লোরিং হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, ওই দিনকে মানে যেদিনকে বার্থডে, তার পরের দিনকে বার্থডে ছিল, ওই বার্থডের দিনকে প্রথমবার ও জায়াবুকে একটু ডাউন দেখা গেল হঠাৎ করে। উনি কিন্তু খুব জলি টাইপের মানুষ, এনজয় করতে খুব ভালোবাসে, লোককে হাসাতে খুব ভালোবাসে, খুব মানে একটা কি বলে খুব জলি টাইপের মানুষ হঠাৎ করে চুপ হয়ে গেলে যেরকম লাগে না, অনেকটা ওরকম টাইপের। আমি জিজ্ঞেস করার সাহস পাইনি, কিন্তু বুঝতে পারছিলাম যে কিছু একটা প্রবলেম ওনার হচ্ছে। তো যাই হোক, বার্থডে মিটলো, মেটার পর আমরা ওখান থেকে ফিরে আসলাম। ফিরে এসে কলেজ শুরু হলো, আবার কলেজ চলছে। এবারে কি হলো, আমাদের পরীক্ষা, এক্সাম শুরু হবে, আমরা আর সামনের সপ্তাহে বাড়ি যাবো, প্র্যাকটিক্যাল এক্সাম চলবে, সামনের সপ্তাহে আমরা আর বাড়ি যাবো না। আমার দিনটা এখনো স্পষ্ট মনে আছে, কারণ এই ঘটনাটা আমি বন্ধু বান্ধবকে বলেছিলাম অনেকবার। বৃহস্পতিবার দিনটা ছিল, আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম চলছিল, বার্থডের পরের সপ্তাহে, বার্থডের পরের সপ্তাহে, ঠিক আছে। বৃহস্পতিবার এক্সাম চলছে, প্র্যাকটিক্যাল এক্সাম খুব ভালোভাবে আমাদের চলছে। তো মোটামুটি এক্সাম শেষ হয়েছে, সন্ধে 7টা বেজে গেছে। তো আমি দেখছি, যখন আমি হাত ধুচ্ছি ওয়ার্কশপ থেকে বেরিয়ে, তো দেখছি দূর থেকে না একজন স্যার আর যে হোস্টেলে যে দেখাশোনা করে সেই ছেলেটা একই সঙ্গে আমাদের দিকে এগিয়ে আসছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমাদের কিছু মোবাইল ফোন ওই হোস্টেলের মধ্যে রাখা ছিল, তখন তো ওই কিপ্যাড, নোকিয়ার যে কিপ্যাডগুলো ছিল ওই ফোনে রাখা ছিল, ওগুলো হয়তো ধরা পড়ে গেছে কোনো কারণে, কারণ আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাবছি কালকে বাড়ি যাবো, আজকে যদি ক্যাচাল এরকম হয় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে, এত সুন্দর করে প্রজেক্ট করলাম, এখন যদি বলে ধরা পড়ে যে মোবাইল, এগুলো চিন্তা করছিলাম। দেখলাম ওরা আমার দিকে এগিয়ে আসলো, এগিয়ে এসে বলছে যে সূর্য, তোমার সঙ্গে শুভজিতের সম্পর্ক কীরকম, কারণ সবাই জানতো আমার সঙ্গে খুব ভালো বন্ডিং। কেন, হ্যাঁ খুব ভালো সম্পর্ক। বলছে যে দেখো একটা প্রবলেম হয়েছে, তুমি একটা কাজ করো, তুমি আর শুভজিতের আইডি কার্ডটা আমাকে দাও, কালকে প্রজেক্ট সাবমিশন আমি করে দেবো, স্যার বলছে। আনলাম হ্যাঁ সে তো বুঝলাম। বলছে তুমি এখন ওকে কিছু বলবে না, শুভজিৎকে কিন্তু কিছু বলবে না, এখনই ব্যাগ প্যাক করো, আর পারলে তুমি শুভজিতের সঙ্গে বাড়িতে যাও, তুমি তো অনেকবারও বাড়িতে গেছো আমরা যেটা জানি, তুমি পারলে একবার বাড়িতে যাও। হঠাৎ হঠাৎ আমি বললাম কি হয়েছে? বলছে ওর জায়াবু আর ভাগ্নে একই সঙ্গে মারা গেছে। ওর জায়াবু আর ভাগ্নে একই সঙ্গে মারা গেছে। বাচ্চাটার আগের সপ্তাহে ছিল, হ্যাঁ আগের সপ্তাহে ছিল, তার পরের সপ্তাহে এটা হয়েছে। মানে তোমাকে আমি কিভাবে বলবো, এটা আমার মানে বলতে গেলে আমার সত্যি গলা ভারী হয়ে যায়, যে বাবা আর ছেলে একই সঙ্গে মারা গেছে। আমি বললাম কি করে জিনিসটা হলো? বলছে যে ওরা কোনো কারণে হয়তো নৌকা থেকে পড়ে গেছে জলের মধ্যে আর তলিয়ে গেছে। আজকে ওই মোটামুটি ওই 4:30 নাগাদ খবর পাওয়া গেছে। আমি জানতাম খবরটা, স্যার বলছে আমি জানতাম। আমি অ্যাকচুয়ালি ওর বাড়ির থেকে ইনস্ট্রাকশন ছিল যে এখনই কিছু বলতে না, তাহলে ও পাগল হয়ে যায় পুরোপুরি। বাট যখনই উনি ওই জায়াবু আর ভাগ্নের কথা বলেছে, আমি মুখ থেকে কি একটা এরকম একটা আওয়াজ বেরিয়েছে। ওই টাইমে কিন্তু ও কিন্তু ওই দূর থেকে হাত ধুচ্ছে, কিন্তু ও শুনতে পেয়ে যে এই আওয়াজটা মুখ থেকে বেরিয়েছে। ও আমাকে বলছে তুমি যেভাবে হোক কিছু একটা বলে, কারণ বাবা স্ট্রিক্টলি বলেছে ওকে কিন্তু বলতে না এই মুহূর্তে, যে অ্যাকচুয়ালি কারণ দেখো মেনে নিতে পারবে না, ও স্বাভাবিক মেনে নিতে পারবে না। তো আমি তুমিও তো মেনে নিতে পারছো। আমার তো চোখে টাইমে জল চলে এসছে, আমার চোখে টাইমে জল চলে এসছে। নৌকা থেকে ডুবে তলিয়ে গেছে বলতে গঙ্গায়? এটা তুমি আরো ভালোভাবে বলতে পারবে যখন আমি যখন ডেপতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি ডিটেলসে বলবো এটা। তো আমি ওই মুহূর্তে এইটুকুই শুনেছিলাম যে ওরা দুজনের কোনো কারণের জন্য সলিল সমাধি ঘটে গেছে। 4টের সময় মোটামুটি বডি উদ্ধার হয়েছে, 4টে বা 5টা নাগাদ বডি উদ্ধার হয়েছে। ঠিক আছে, ইমিডিয়েট এফেক্টে ওকে যেতে বলছে। তো আমি আইডি কার্ডটা ওর কাছ থেকে নিলাম, বললাম তুই আইডি কার্ডটা দে, একটু প্রবলেম হয়েছে। তো ও বলছে কি হয়েছে? আমি কি বলবো, আমি হঠাৎ করে ওকে বললাম যে এরকম কাকুর একটু শরীরটা খারাপ হয়েছে, মানে ওর বাবার কথা বললাম যে কাকুর একটু শরীরটা খারাপ হয়েছে, তো আমাকে তোকে বাড়িতে যেতে হবে, স্যারের কাছে ফোন এসেছিল, ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। এবার যখনই আমি এই কথাটা বলেছি না, ও কিন্তু কি বলাটা শুনেছি। বলছে আমি গ্যারান্টি বাবার কিছু হয়ে গেছে। বলছি তুই সত্যি করে বল বাবা আছে কি নেই? বলছে আর কাঁদছে, চোখে জল চলেছে পুরোপুরি। বলছে আমি এক্ষুনি জামাইবাবুকে ফোন করবো। আরাম তুই এখন কিছু করতে আস না। বলছে না না আমি এক্ষুনি জামাইবাবুকে ফোন করে, বুঝতে পেরেছি তুই কিছু লোকাচ্ছিস। আমি উপরে গেলাম, উপরে ওই ফোন যেগুলো ছিল ব্যাটারি ফ্যাটারি সব খোলা থাকতো, ব্যাটারি লাগিয়ে নিয়ে ও জামাইবাবুকে ফোন তো সুইচ অফ। জামাইবাবু ফোন আর দিদির বাড়িতে একটা ফোন ছিল আর বাবার বাড়িতে একটা ফোন ছিল, 105 নোকিয়া, আমার যেটুকু মনে আছে ওই টাইমে খুব ভালোভাবে। ঠিক আছে, তো জামাইবাবুকে ফোন করে পেলো না, বাবাকে ফোন করলো, সামাও ফোনটা লাগলো না, তারপর রিং হলো, ফোন কেউ তুললো না। আমার লেট করিস না, আমার সাথে চল, যা হবে আমি ওখানে, আমি তো আছি, কোনো সমস্যা হলে দেখে নেবো আমরা, চল। কিছু তো বলতে পারছি না, এদিকে আমি মানে কি বলবো, ভিতর থেকে আমি এত কান্না পাচ্ছি, আমি সামনে কাঁদতেও পারছি না, কারণ ওই মানুষের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট এমন হয়ে গেছিল যে আমার নিজের জায়াবুর থেকে বড় কিছু মনে হতো ওনাকে। আর মানুষ সত্যি ভালো মানুষ ছিল।
আমি যখন বেরোবো উনার দেওয়া একটা জুতো, আমার একবার জুতো ছিঁড়ে গেছিলো, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, সুভাষকে একবার বলছিলাম যে তোর যদি এক্সট্রা জুতো থাকে তুই বলিস, ও ওটা বাড়িতে বলেছো যাইবো আমার জন্য জুতো কিনে নিয়ে এসেছিলো, বুঝতে পারছো? ওই জুতোটাই বের করলাম, ওটা পরেই ব্যাগ ট্যাগ মোটামুটি যেটুকু কাপড় জামা নেওয়া হাতে নিয়ে ওর সাথে বেরোলাম, যদি থাকতে হয় ওখানে। গেলাম ওখানে, নামলাম, নামার পর আমাকে সারা রাস্তা বলছে যে কি হয়েছে সত্যি করে বল, বাবা আছে কি নেই। আমি কিন্তু মানতে পারবো না অনেক কিছু, আমি ও যত বলছে আমি তখনই বুঝতে পারছি যে আর কিছুক্ষণ পর এমন কিছু ভয়ানক পরিস্থিতি আসবে যেটা আমার পক্ষে সম্ভব হবে না হ্যান্ডেল করা, আমি বুঝতে পারছিলাম। নামলাম স্টেশনে, স্টেশন থেকে নেমে কিছুটা হাঁটা পথ রয়েছে, তারপরে ভ্যান ট্যান করে একটু এগিয়ে যেতে হয়। নামার পরে ওখান থেকে যাচ্ছি, ওদের বাড়ির ঠিক 60 মিটারের মধ্যে প্রচুর লোক ভিড়, প্রচুর লোকের ভিড়। একটু যেতেই দেখছে ওই দিদির বাড়ির সামনে থেকে, মানে দিদির বাড়িতেই যাওয়ার কথাই ছিল আমাদের অ্যাকচুয়ালি, কারণ ও ভেবেছিল জায়াবু হয়তো টেক কেয়ার করছে ওর বাবার। দিদির বাড়ির পুরোপুরি সামনাসামনি আসতেই ও দেখছে ওর বাবা গেট থেকে বেরিয়ে আসছে, চারিদিকে লোক দাঁড়িয়ে রয়েছে। তখন ও বুঝতে পারছে বাবা ঠিক আছে, বাবার তো কিছু হয়নি। ও দৌড়ে গেছে বাবার কাছে, কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার, কি হয়েছে? তখন ওর বাবা বলছে যে সব শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, আমাদের আর কিছু বাকি রইল না। ভিতরে তো কান্নাকাটি, খুব কান্নাকাটি, বাইরের লোকরাও কাঁদছে, আমি একটু দূরে দাঁড়িয়ে রয়েছি। ও আমার দিকে না কটমট করে তাকাচ্ছে, তার মানে আমি বুঝতে পারলাম যে ও অলরেডি জেনে গেছে যে ওর জায়াবু আর ভাগ্নে আর নেই। ওর বাবা তখন বললো ওনাকে যে জায়াবু আর ভাগ্নে আর নেই। ভিতরে গেলাম, মানে ভিতরে যেই সিচুয়েশনগুলো আমি ফেস ওই টাইমে করেছি, মানে তোমাকে আমি বলছি এখন, ওর দিদি মানে পুরো পাগল হয়ে গেছে, তোমার পুরো পাগল হয়ে গেছে, খালি কাঁদছে আর ওর শুভকে ধরে বলছে যে একটু আগে আমার সঙ্গে শুয়েছিল, বলছে আসার পর ও চাউমিন খাবে, আমি এখনই চাউমিন বানাবো। ওর দিদিকে তো ধরে রাখা যাচ্ছে না, একদম কান্নাকাটি করছে, আমার সব শেষ হয়ে গেল, এই হয়ে গেল। এবার কিছুক্ষণ পর ফোন আসলো যে বডি আসতে আর মোটামুটি মিনিট 20, অলরেডি পোস্টমর্টেম হয়ে গেছে, দুজনের বডি একসঙ্গে আসবে। আমি তো সহ্য করতে পারছেন যে ওই সিনটা আমি দেখবো, মানে আমি এখনো তোমাকে বলছি আমার এখনো খুব কষ্ট হচ্ছে, সিরিয়াসলি বলছি। আসলো বডি, যখন বডি আসলো ওর দিদি না একটু চেঞ্জ হয়ে গেল হঠাৎ, দুজনের পুরো বডি পাশাপাশি পুরো শোয়ানো, একদম ওর দিদি যখন খুব কান্নাকাটি করছিল চোখ ফুক পুরো মুছলো, মুছে এসে ওদের সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে নিয়ে কান্নাকাটি একদম বন্ধ, হ্যাঁ খালি উল্টো পাল্টা কথা তখন মুখ থেকে বেরোচ্ছে, তুমি ভালোবাসো না আমাকে, তুমি কেন ছেড়ে চলে গেলে, তুমি এই দিনটা দেখানোর জন্য আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে, আর তুই, বাচ্চাটাকে বলছে, তুই স্কুল না যাওয়ার ধান্দা তোর, বলছে আর হাওয়া করে কাঁদছে। তারপর আবার কাঁদতে আরম্ভ করেছে, কাঁদতে কাঁদতে কি করেছে উনি একটা জেদ করে সবার সামনে, যে বডি যখন নিয়ে যাচ্ছিল সবাই যে চলো আর, মানে যেগুলো নিয়মকানুনগুলো হয় না আপনার স্বামীর মৃত্যুর পর যেগুলো নিয়মকানুনগুলো হয়, আমি তো ডিটেলসে যাচ্ছি না ওগুলো, ঠিক আছে, ওই নিয়মগুলো করার পর বলছে যে বডি আমি নিয়ে যেতে দেবো না, এদের দুজনকে আমি এখন নিয়ে যেতে দেবো না। কেন নিয়ে যেতে দেবো না, না এদের দুজনকে এই অবস্থাতে আমার সঙ্গে বিছানা শোয়াতে হবে, এই অবস্থাতে তোলো, তুলে বিছানায় শোয়াও, নাহলে আমি কোথাও বডি নিয়ে যেতে দেবো না। এরকম একটা জেদ চলে আসলো, সব পাড়ার লোক বা ওর বাবা মা বলছে এগুলো তুই করিস না, এগুলো ভুল করছিস, তুই মায়া বাড়াস না, ওর মা এই কথাটা বারবার করে বলছিল যে তুই কিন্তু মায়া বাড়াচ্ছিস, তুই কিন্তু এটা করিস না। ও মানতে নারাজ, কি করলো, রান্নাঘরে গেল, ওখান থেকে কেরোসিন তেলের ডিব্বা নিল, নিয়ে পুরো নিজের গায়ে ঢেলে দিল, বাবা দিয়ে বলছে যদি বডি বিছানায় না শোয়ানো হয়, ওরা যেভাবে আমার সঙ্গে শুয়েছিল সেভাবে ওরা শোবে, যদি না শোয়ানো হয় তাহলে কিন্তু আমি গায়ে আগুন লাগিয়ে, আমার কিছু আর নেই বলছে উনি, ওর দিদি, আমার কিছু আর জীবনে উদ্দেশ্য নেই, আমি যদি ওর সঙ্গে চলে যেতে পারি আমারও ভালো, আমার কথা যদি তোমরা না শোনো, যদি বডি যদি বিছানায় না নিয়ে যাও, ওদেরকে যদি বিছানায় না নিয়ে যাও, তাহলে আমি গায়ে আগুন লাগিয়ে দেবো, ইনস্ট্যান্ট গায়ে আগুন লাগিয়ে দেবো। মানে ওই সিচুয়েশনটা যারা যারা দেখেছে ওইখানে সবাই কাঁদছে, ছেলে হোক মেয়ে হোক, এন্টার যারা ছিল সবাই কাঁদছে। তো লাস্টের দিকে ওনার জিদের কাছে আমাদের সবাই হার মানতে হলো, আমরা যারা যারা লোকজন ছিল, বডি আমরা ধরলাম, ধরে নিয়ে উনি একদম কোনায় শুলেন, মানে ও দিদি কোনায় শুরু, আর মাঝখানে বাচ্চাটা যেমন ব্যাপার ঘুমাতো আগেকার ইয়েতে, পাশে ও ভদ্রলোক শুয়ে রয়েছে। ও সবাইকে বলো গেট ঘর থেকে বেরিয়ে যাও, কেউ থাকবে না ঘরে, যাও ঘর থেকে বেরিয়ে যাও সবাই। আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর আমরা ওই জানলাটা কিন্তু খোলা ছিল, তো ওর দিদি বারবার করে না বাচ্চাটার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে যে এরকম, তুই চাউমিন খেতে চেয়েছিলিস না, আমি চাউমিন বানালে তুই উঠে যাবি তো, চাউমিন খাবি তুই, চাউমিন খেলে তুই উঠে যাবি তো। ওর বরকে বলছে, মানে হাজব্যান্ডকে বলছি যে খুব তো ভালোবাসো, ভালোবাসো করে বিয়ে করে আমাকে আনলে, ছেড়ে চলে গেলে, পারলে তুমি এটা করতে, আর তো কোনোদিন দেখা হবে না তোমার সাথে আমার, আজকে যা তুমি করলে আর কালকেতে দেখা হবে না, এই তো কিছুক্ষণ আগে শুয়েছিলে, কি দরকার ছিল তোমার যাওয়ার, কি দরকার ছিল তোমার যাওয়ার। মানে ওই সিচুয়েশনটা আমরা গেটের জানলার বাইরেতে দাঁড়াচ্ছি, মানে আমাদের চোখে তখনও জল, আমি তোমাকে কীভাবে বলবো এই ঘটনাটা, আমি কোনোদিনও বলতে চাইনি, কারণ ওই সিচুয়েশনটা আমরা যা দেখেছি ভীষণই সুপার প্যাথেটিক। হ্যাঁ, ওরকম হওয়ার পর ওই মাথায় খালি হাত বোলাচ্ছে, তখন ওর মা বারবার করে বলছে কি নিয়ে চলে যাও, ও অনেক বড় অন্যায় করছে, ওরা তো মুক্তি পাবে না কোনোদিন। পাড়ার লোকরাও বলছিল যে একে অপঘাতে মৃত্যু, তার মধ্যে এই মেয়ে কী করছে দেখো, এ তো মায়া কাটিয়ে যেতে পারবে না কোনোদিনও, এদেরকে নিয়ে যাও ইমিডিয়েট এফেক্ট।
সেই গেট খুলে বডি নিতে দেবেই না, নিতে দেবেই না কোনোভাবে। সেই জোর জবরদস্তি ওরা তুললো, তুলে যখন বডি নিয়ে যাওয়া হচ্ছে ও পাগলের মতো পিছনে দৌড়াচ্ছে, তুই যাস না, চাউমিনটা খেয়ে যা বাবু। ওখান দৌড়াচ্ছে আর বলছে চাউমিনটা অ্যাটলিস্ট খেয়ে যা, চাউমিনটা খেয়ে যা, তুই তোর জন্য আমি বানাবো চাউমিন, তুই দাঁড়া, আর কোনোদিন আমি তোকে বলবো না স্কুল যাওয়ার জন্য, তুই পড়বি না, তুই বাড়িতে থাক, তুই চলে যাস না। একটা মা হয়ে ভেবে যাচ্ছে না, মানে তোমাকে আমি বলছি আমার নিজের চোখ ভারী হয়ে যাচ্ছে, তুমি কীভাবে বলবো। তারপর রমভাবে হতে চললো, কান্নাকাটি খুব চলছিল চারিদিক থেকে। আলটিমেট বডি নিয়ে যাওয়া হলো, আমরা পিছন পিছন শ্মশানে গেলাম। শ্মশানে তখন কাটে পোড়ানো হচ্ছিল। তো কী হলো, ও জায়াবুর বডি তো মোটামুটি পোড়ানো শুরু হয়ে গেছিলো, যেহেতু 10 বছরের উপর, ওই জন্য ওর বডিও দাহ করা হচ্ছিল। কিন্তু বাচ্চাটার বডি না পুড়ছিল না, বাচ্চাটার বডি পুড়ছিল না, কারণ জায়াবুর বডি অনেক চেষ্টা করে পোড়ানো হয়েছিল ঘি ফি ঢালার পর, বাচ্চাটার বডি পুড়ছিল না। কেন পুড়ছিল না তখন ডোমরা জিজ্ঞেস করছিল, সত্যি করে বলুন তো কীভাবে মারা গেছে। ওরা তো জানতো না এত ডিটেলসে, বলছে জলে ডুবে মারা গেছে। পোস্টমর্টেম তো সবই হয়েছে, কিন্তু ওর শরীরে এতটা পরিমাণে মানে জল ইনটেক্ট ছিল, ওই কারণের জন্য বডি পুড়ছিল না, ফুলে গেছিল অনেকটা। ঠিক আছে, তো কী করেছে, ওই যে উল বোনার যে ছুঁচ টাইপের থাকে না, ওগুলো আসলো, মানে আমার বলতে খুব খারাপ লাগে, তাও আমি বলছি, ওগুলো না বাচ্চাটার গায়ে ফোটাতে আরম্ভ করলো। ঠিক আছে, ওখানে মানে ডেড বডির মধ্যে, হ্যাঁ। আর ওই শুভর যে বাবা ছিল, ও তো নাতি হয়, ও বারবার করে বলছে আস্তে আস্তে আস্তে, এরকম করে করবেন, আস্তে, গালে ফালে মুখে মুখে, কারণ জলগুলো না বেরোলে বডি পুড়ছে না। ওনার যে বাবা ছিল তার বডিও পুড়ছে অলরেডি, একে তো রেডি করা হচ্ছে পুরোপুরি। কারণ ওই সিন তুমি যদি স্পটে থাকতে বুক ভেঙে, মানে বুক ফেটে যেত তোমার পুরোপুরি, এতটা প্যাথেটিক। ওইভাবে পড়ানো হলো, আমরা দাঁড়িয়ে দেখলাম। পরের দিনকে চলে আসলাম বাড়ি। বাড়ি আসার পর আমাদের তো মানে মোটামুটি ছুটি পড়ে গেছিলো, যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে। 7-8 দিন পর আমরা গেলাম কলেজে, ওদেরও হয়তো কাটফা মিটে গেছে, আমি আর খুব একটা ফোন টোন করিনি, আমার খুব মনটা ভেঙে গেছিলো ওই টাইমে। কলেজে আসলাম, কলেজে আসার পর মোটামুটি যখন কলেজ শুরু হলো তখনও মনটা প্রচণ্ড খারাপ। শুভ বেশ কিছুদিন না ওই বাড়ি থেকে আপ ডাউন করলো কলেজে, তারপরে মোটামুটি একদিন সময় করে হোস্টেলে চলে আসলো। মনটা খারাপ লাগছিল এটাই ভেবে যে যে জায়াবু বারবার করে আসতো মাসে 2-1 বার করে, উনি আর কোনোদিনও আসবে না। যেই বাচ্চাটাকে আমরা কিছুদিন আগে দেখলাম ডান্স করছে, তার বার্থডে সেলিব্রেশন করছে, সে আর বার্থডে সেলিব্রেশন নেক্সট টাইম আর হবে না। খুব মন খারাপ লাগছিল, আমি ওকে ফেস করতে পারছিলাম না, কারণ আমি মিথ্যে কথা বলে ওকে নিয়ে গেছিলাম, আমার কাছে কোনো অপশানও ছিল না যে ওকে কিছু বলে আমি নিয়ে যাব। তো অনেক হওয়ার পরও মোটামুটি আসা যাওয়া করতে আরম্ভ করলো। তারপর থেকে কী হলো, 4-5 দিনও আসলো না। 4-5 দিন পর আবার আসলো। আসার পর না ও একটু মানে গুম মেরে গেছিলো, মানে একটু চেঞ্জ হয়ে গেছিলো হঠাৎ করে, কারোর সাথে কথাবার্তা না, একটা একখেয়ালি একটা ভাব, শুভর সাথে কথা বলছে না, খুব কম, যেটুকু দরকার, যে টি স্কেলটা আমাকে দে, মিনি ডাপ্টারটা আমাকে দে, যেগুলো ইঞ্জিনিয়ারিং কাজে লাগে, ড্রয়িংয়ের জন্য লাগে, ওইটুকুই নিয়ে নিজের মতো কাজবাজ করতো। তো ওকে অনেক জোর জোর করে জিজ্ঞেস করা হয়েছে, আমাদের যে স্টাডি রুম রয়েছে, স্টাডি রুমে ওকে ধরা হয়েছে যে কী হয়েছে, তুই এরকমভাবে চুপ করে রয়েছিস কেন। তখন ও বলছে যে ওর দিদি মানে একটু মেন্টালি ইল হয়ে গেছে। এটা তো স্বাভাবিক, এই দুজনকে একসঙ্গে হারিয়েছে, একটু মেন্টালি ইল হওয়ার কথাই। বলছে উনি কিছু হ্যালুসিনেট করছে ওর হিসাবে, শুভর হিসাবে। ওর বাড়ির লোকরাও বলছে যে ওকে ভালো মানে কি বলবো, ভালো ডাক্তার, মনোবিজ্ঞানী দেখানোর জন্য, কারণ উনি অনেক কিছু হ্যালুসিনেট করছে যেগুলো ন্যাচারাল নয়। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করলাম কেমন কি হ্যালুসিনেট করছে, তো ও বলছে ঘটনাটা, সবাই ছিল ওখানে, মোটামুটি যারা হোস্টেলে ওর সঙ্গে থাকতো আশেপাশে সবাই ছিল। তো ওর মুখে আমরা একটা ঘটনা শুনলাম যে কি হচ্ছে প্রবলেমটা, মানে ওই 10-12 দিন কেটে গেছে মৃত্যু তারপর থেকে ধরে নাও। বলছে যে উনি রাত্রির 11টার পর থেকে একদম জেগে থাকতে পারছে না, মানে মরার মতো ঘুমাচ্ছে। আর ওর দিদি কখনো ওর বাড়ি থেকে থাকতে পারছে না। কেন পারছে না, তার কারণ হচ্ছে এদিকে অসুস্থ মহিলা রয়েছে, মানে জায়াবুর মা, যাকে দেখাশোনা করতো জায়াবু। ঠিক আছে, ওনাকে দেখাশোনা করতে হবে, কারণ আর বাড়িতে কেউ নেই। আজকে যদি দিদি ওই বাড়িটা ছেড়ে নিজের বাড়ি চলে যায়, কারণ ওই বাড়িতে তো কিছু নেই ওনার, নিজের বাড়ি চলে, তাহলে ওনাকে কে দেখাশোনা করবে, ওনার তো কোনো পরিচর্যা হবে না, কারণ উনি উঠে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না, কথা বলতে পারে না, উনি খালি শুয়ে থাকে, বেড রিডেন পুরোপুরি, বেড স্টুল হয়ে গেছে পুরোপুরি, নড়তে চড়তে পুরোপুরি পারে না, একদম পুরোপুরি প্যারালাইসিস। তো উনি বলছে রাত্রি 11টার পর থেকে উনি না আর জেগে থাকতে পারে না, হাজার চেষ্টা করেও জেগে থাকতে পারছে না। ঘুম ভাঙছে ঠিক 2:45-3টে নাগাদ, আর ঘুম ভেঙে দেখছে যে উনি যেখানে ঘুমাচ্ছে তার ঠিক বিছানার পাশে একদম বিছানা ভেজা, একদম যেখানে শুচ্ছে, ধরো মিডিলে শুলে দুদিকে বিছানা ভেজা, বুঝতে পারছো? এটা কিন্তু ওনার সঙ্গে হচ্ছে, এটা উনি নিজের মাকে বলেছে। তারপর একদিন কি ঘটনা ঘটলো, উনি ওই 3টের সময় এরকম ঘুম ভেঙেছে, আর ঘুম ভাঙার পর খুব মৃদু অথচ দৃঢ় কণ্ঠে শুনতে পারছে যে মা, চারিদিকে জল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ঠিক শুনেছে, এটা নিজের কানে শুনেছে, মৃদু কণ্ঠে অথচ দৃঢ়, আমার খুব কষ্ট হচ্ছে, চারিদিকে জল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। উনি উঠে বসে না মুখে হাত দিয়ে কাঁদছিল, আর ঘরে জিরো ল্যাম্প জ্বলছে। তো উনি সেন্স করছে, মানে কানে শুনতে পাচ্ছে যে উনি কাঁদছে, তার সঙ্গে আরো দুটো ভয়েস ওই ঘর থেকে ওনার সঙ্গে কাঁদছে।
একই সঙ্গে কাঁদছে। এইবার উনি না ওটা শুনে একটু নার্ভাস হয়ে গেছে, লাইট জ্বালিয়ে শুনতে পাচ্ছে যে পাশের ঘর থেকে, যে ঘরে ওনার মা রয়েছে, ওদের ঘরের বিবরণটা তোমাকে আমি একটু বলে নেওয়া উচিত। মেন এন্ট্রান্স থেকে ঢুকে একটা বারান্দা মতো ছিল যেখানে বাচ্চারা ডান্স করছিল, তারপরে ওদের ঘর, ফার্স্টে ওদের ঘর, তারপরে ওই ঘরের মধ্যে দিয়ে একটা গেট রয়েছে, ওই গেট দিয়ে ওই মানে যে ভদ্রমহিলা ওনার মানে জায়াবুর মা ওনার ঘর, বুঝতে পারছি? মানে ওই জায়াবুর ঘরের মানে মায়ের ঘরে কোনো দরজা ছিল না, একটাই দরজা দিয়ে যাতায়াত করতো, খালি একটা পর্দা দেওয়া ছিল বেরিয়েই পাশে। আচ্ছা, তো উনি কি করেছে, বাইরে বেরিয়ে শুনছে যে ওই জায়াবুর মায়ের ঘর থেকে আওয়াজ আসছে। উনি গিয়ে পর্দাটা সরিয়ে দেখছে যে ওই ভদ্রমহিলা যে কোনোদিন উঠতে পারতো না, ও খাটে বসে পড়ে সিলিংয়ে দিয়ে তাকিয়ে আছে, দিয়ে দুটো হাত এরম করে দেখিয়ে বলছে, দাঁড়া আমি আসছি, তোরা যাস না, দাঁড়া আমি আসছি। উনি উঠে বসে পড়েছে। ভেবে দেখো একবার, যে কথা বলতে পারতো না, একদম বেড রিডেন, তাকে খাইয়ে দিতে হতো, পসিবলই না, সে তাকিয়ে বলছে দাঁড়া তোরা যাস না আমি আসছি। মানে উনি কাউকে দেখতে পাচ্ছে এখান থেকে। ও তখন খুব ভয় পেয়ে যায়, মাকে বলে, পরের দিন মানে ওই শুভর মাকে বলে যে মা এই ঘটনাগুলো কিন্তু বাড়ির মধ্যে হচ্ছে। তো আমি এতক্ষণ জাস্ট শুনছিলাম, কিন্তু ওই শুভর মায়ের যে ঘটনাটা হয়েছে ওনার সাথে, সেটা শোনার পর আমি মন বানিয়ে নিলাম যে আমি ওর বাড়িতে যাব, কারণ ওর মায়ের ঘটনাটা একটু পিকুলিয়ার ছিল, যেটা মানে তোমাকে আমি বললে তুমি বুঝতে পারবে। ওর মা ওর সঙ্গে ছিল, 11টার পর মেয়ে পুরো মরার মতো ঘুমিয়ে পড়েছে, মানে শুভর দিদি মরার মতো ঘুমিয়ে পড়েছে, ওর মা পাশে রয়েছে, মায়ের ঘুম আসছে না, অন্ধকার হয়ে রয়েছে। ওর মা হঠাৎ শুনতে পারছে যে গেটের বাইরে কেউ যেন পাইচারি করছে। আচ্ছা, গেটের বাইরে কেউ পাইচারি করছে, লাইট জ্বালিয়ে না একবার মুখ বার করে দেখে কেউ নেই, আবার ও ঢুকে গেছে। ঘর তো পুরো লম্বা, তো অন্ধকার, সামনাসামনি ওর মায়ের জায়গাটা রয়েছে, আর পুরোপুরি উঠোনটা মানে সরু একটা গোল টাইপের রয়েছে, পাশে ঘর রয়েছে। এইবার ওর মা বাইরে বেরিয়ে আর একটু দেখবে এরকম চিন্তা ভাবনা করেছে। তো উনি ফিল করছে যে ওর যে ঠাকমার যে ঘরটা রয়েছে, মানে ওই শুভর যে মানে শুভ বলছি সরি, জায়াবুর মায়ের যে ঘরটা রয়েছে, ওই অন্ধকারে কিছু একটা মুভমেন্ট করছে। ঘরে একটা জিরো ল্যাম্পের ব্লু কালারের লাইট ছিল, যেটা বলেছিল আমাদেরকে, ওই লাইট থেকে দেখছে কিছু একটা মুভমেন্ট করছে, আর মুভমেন্ট করতে করতে ওনার দিকে তীরের গতিতে একজন মহিলার এন্টিটি এগিয়ে এসছে, মানে মহিলার শ্যাডোই ফিগার এগিয়ে এসছে। মহিলা, এক্স্যাক্টলি, মহিলার একটা শ্যাডোই ফিগার হঠাৎ করে এগিয়ে এসছে, মানে তীরের গতিতে পুরোপুরি। ইন্টারেস্টিং। আর যখন ও এগিয়ে এসছে তখন ওনার মুখ হাঁ করা ছিল, চুল পুরো খোলা, মুখটা হাঁ করে একদম ওনার দিকে এগিয়ে এসছে। উনি ভীষণ ভয় পেয়ে ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে মেয়েকে ডাকছে, মেয়ে কিন্তু ঘুম ভাঙছে না, চোখে মুখে জল দেওয়ার পর মেয়ে ঘুম থেকে উঠেছে, মানে মেয়ে হিসাব মতো সেন্সলেস থাকে ওই টাইমটা, ঠিক আছে। উঠেছে, মেয়েকে বলেছে যে এরকম হয়েছে ঘটনা, কি হচ্ছে বুঝতে পারছি না, কেউ মাথায় ঢুকছে না। তখন আমরা চিন্তা করছি যে মারা গেল তোর জায়াবু ভাগ্নি, তাহলে এখানে উনি মেয়ের ব্যাপারটা আসছে কি করে আসছে, এটা একটা খুব মানে কি বলবো আনক্যানি ব্যাপার, যে একটা এই জিনিসটা কেন হবে, যে মারা গেছে তো বাড়িতে দুজন, আর তুই বাড়িতে কেউ মারা যায়নি, তাহলে ওই মহিলা কোথা থেকে আসলো। তখন আমি ওকে বললাম আমি একবার যাবো তোর বাড়িতে, আমি একবার গিয়ে দেখি তো কি ঘটনা ঘটছে, তো আমাকে তুই একবার নিয়ে যাবি। কারণ আমি বহু জায়গাতে যেখানে আমাকে সবাই চ্যালেঞ্জ করেছিল যে এগুলো হয়, তো আমি ভাবলাম যে একবার যাওয়া যাক, নিজেরই লোক রয়েছে, আর ওরকম ঘটনা হওয়ার পর আমার কোনোদিনও যাওয়া হয়নি। ওদের কাজে আমাকে ডেকেছিল কিন্তু আমি যাইনি কোনো কারণের জন্য। তো যাই ওদের বাড়িতে, প্ল্যাটফর্ম থেকে নামিয়ে নিয়ে ওদের প্রথমে শুভর বাড়িতে আমরা যাই। শুভর বাড়িতে গিয়ে আমরা ওই বাড়িতে গিয়ে কথাবার্তা বলি। তো ওর মা মুখ থেকে আমরা এই সেম ঘটনায় শুনি, আর ওর বাবার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনি, সেটা হলো যে এরা দুজনই, বাবা আর ছেলে দুজনই না 4 পা দোষ পেয়েছে, চতুষ্পাদ দোষ পেয়েছে। এই দোষটা ওরা কিন্তু সামহাউ কাটায়নি, বা যে করেছে সে কাটাতে পারেনি, ঠিক আছে। তো এটা শোনার পর তো আমি মোটামুটি আমি অত তো ভালো জানতাম না, 4 পা দোষ 3 পা দোষ এগুলো শুনেছিলাম যে 1 পা 2 পা দোষ নাকি পায়, 4 পা দোষ হলে এখন তো জানি যে প্রেতজনী প্রাপ্তি, চতুষ্পাদ দোষ মানে হচ্ছে প্রেতজনী প্রাপ্তি পুরোপুরি। তো যে জায়াবু যে ছিল ও নাকি ইদানিং কালে একজন ওই কি বল তন্ত্রসাধকের কাছে যাচ্ছিল মৃত্যুর আগে, হঠাৎ করে কোনো তন্ত্রসাধক যে আছে ওর বাড়িতে আসা যাওয়া করছিল কোনো কারণের জন্য, আর উনি খুব ডিস্টার্ব হয়ে গেছিল, কেননা ওনার কিছু কাজে কোনো প্রবলেম হচ্ছিল, মানে উনি তো মাছের আড়তের সঙ্গে যুক্ত ছিল, কাজে প্রবলেম হচ্ছিল। তো আমি গিয়ে না, আমার তখন জানা হয়নি যে কীভাবে মারা গেছে, আমি তখন গিয়ে জিজ্ঞেস করলাম যে ওরা কীভাবে মারা গেল সেটা শুনবো আমি। তখন আমি শুনলাম ঘটনাটা যে ওরা কীভাবে মারা গেছে। ওরা অ্যাকচুয়ালি দুবেলা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে 1টা-1:30 নাগাদ, মানে 3 জনে ঘরে ঘুমাচ্ছিল, মানে শুয়েছিল। ওনার একটা বন্ধু ওনাকে ডাকতে আসে, যেহেতু উনি মাছ রিলেটেড আড়তের সঙ্গে যুক্ত, তো এই লোকটার মাছের ব্যবসা, যে ডাকতে আসে, এসে নিয়ে ওনাকে বলে যে চলো নৌকা নিয়ে একটু বাইরে বেরোই, তোমার মন মেজাজ খুব একটা ভালো না, নৌকা নিয়ে একটু বাইরে বেরোই। তো জায়াবু প্রথমে নাই করে দিয়েছিল যে না আমার এখন ইচ্ছা করছে না যাওয়ার জন্য, একটু প্রবলেম লাইফে চলছে, ঠিক আছে। তো বাচ্চারা হঠাৎ করে উঠে বসে বলছে কি না বাবা চলো, জম টানছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ বলছে না বাবা চলো যাবো। ওর মাও সাপোর্ট করেছে,
যে তুমি একা একা কেন যাবে, ওকে তুমি নিয়ে যাও, ওর খুব একটা পরীক্ষা শেষ, আমি কি করে বাড়ি থেকে, তুমি ওকে নিয়ে চলে যাও, নিয়ে যাও। ও বাবা বারবার করে আটকে নিত, ওর বাবা বারবার করে না আজকে আমার যাওয়ার ইচ্ছা করছে না, ঠিক আছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই। এই বন্ধুরা বারবার করে ফোর্স করছে, যে মাঝি বন্ধু যে ছিল ও বারবার করে ফোর্স করছে যে তুই চল না, তোর মন ভালো হবে, ওকে নেওয়া দরকার নেই। বারবার করে ও বলছিল কিন্তু বাচ্চাকে নেওয়া দরকার নেই, তুই চল। কারণ ওদের একটা প্ল্যান ছিল যে নৌকায় বসে হালকা পালকা ড্রিঙ্ক করবো, ঠিক আছে, বন্ধুর মন খারাপ, হালকা পাতলা ড্রিঙ্ক করা হবে। জোর জবরদস্তি বাচ্চাটাকে নিয়ে যায়। এবার যখন মিড মানে দিঘি টাইপের একটা গেছিল, মিড জলে যখন চলে গেছে, মানে মাঝখানে যখন জলে চলে গেছে দিঘির মধ্যে, তখন ওরা ড্রিঙ্ক করা শুরু করে। ওর জায়াবু বারবার করে বলছিল না আমি ড্রিঙ্ক করবো না, আমি তো নিয়ে না অল্প একটু খা না, কি অসুবিধা আছে? সাঁতার জানতো না, জানতো, বলছি কথাটা। এবার ড্রিঙ্ক করতে করতে এমন কন্ডিশনে চলে এসেছিল যে যেখান থেকে উনি আর না করতে পারছিল না যে আমি আর ড্রিঙ্ক করবো না। হয়তো সে সাঁতার জানতো না, আমার হয়তো অতটা ডিটেলসে জানা নেই, সে তো মাছের ব্যবসা করতো না, মাছের আড়তে থাকতো, ঠিক আছে। এবার দেখো বেশিরভাগ গ্রামের লোকরা সাঁতার জানে, কিছু কিছু ক্ষেত্রে জানে না, হয়তো সেটা হতে পারে। ড্রিঙ্ক করেছিল, প্রচন্ড ড্রিঙ্ক করে নিয়েছিল, মানে একটার পর একটা হতে হতে এমন একটা কন্ডিশনে চলে এসেছিল যে উনি আর ডিক্লাইন করতে পারছিল না, মনে হচ্ছিল আরও হলে ভালো হয়। কারণ মনে একটা কোনো একটা জায়গাতে কোনো কিছু একটা হয়ে রয়েছিল ওনার, সেটা পরে তোমাকে আমি বলছি কি হয়েছিল। তো হওয়ার পর না উনি না নৌকায় দাঁড়িয়েছে, দাঁড়া থেকে নৌকাটা হালকা কেঁপে গেছে, কারণ ঝড় বৃষ্টি প্রায় শুরু হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যেই উনি দাঁড়িয়েছে না উনি পড়ে গেছে, কাল সামলাতে পারেনি, পড়ে গেছে। আর ওই দেখে বাবাকে বাঁচানোর জন্য বাচ্চাটাও ঝাঁপ দিয়ে দিয়েছে। তো এই চেষ্টা করেছিল, যে মাঝি ছিল বন্ধু ছিল, চেষ্টা করেছিল বাঁচানোর জন্য জলে নেমে, কিন্তু তার আগে অনেকটা দূর টেনে নিয়ে চলে গেছে ওদের। এই নদী টাইপের কিছু ছিল, দিঘি বা নদী টাইপের কিছু ছিল একখানা, যেটা ট্রেনের ওকে নিয়ে চলে গেছে। কিনারাতে গিয়ে বডি পাওয়া গেছিল তারপরে। তো এরকম শুনলাম পুরোপুরি কীভাবে মারা গেছে। তো মারা যাওয়ার পর মোটামুটি আমাদের সবার তো মোটামুটি মন ফোন খারাপ হয়ে গেল। তো চিন্তা ভাবনা করলাম যে থাকবো আজকে আমরা ওই বাড়িটাতে, রাত্রিটা কাটাবো। তো ওর মায়ের মুখ থেকে অনেক কিছু শুনেছি, তারপরে ওর দিদির মুখ থেকে শুনতে পাচ্ছি যে ও দিদি ওই মহিলাকে দেখতে পেয়েছে। যে দিদি কীভাবে দেখেছে, দিদি বলছে যে ওর ঘর থেকে বেরিয়ে যখন ওর মানে ওই শুভ বলছি জায়াবুর মায়ের বাড়ির ঘরে যাচ্ছে, ওই টাইমে উনি যখন ঘর থেকে বেরিয়ে আসছে, উনি দেখছে যে কেউ একজন গলায় দড়ি দিয়ে ঝুললে যেমন পা দুটো দেখা যায় না, ওই ঘর থেকে কিন্তু দিদি শুধু পা দুটো দেখতে পেয়েছে, পা নিয়ে ঝুলছে কেউ ওর ঠাকমার ঘরটাতে। আচ্ছা, ঠিক আছে, মানে বাচ্চারা ঠাকমাটার ঘর থেকে। তো এইটা শোনার পর না আমরা চিন্তা ভাবনা করলাম যে আগে একবার যদি কোনো তন্ত্র সাধকের কাছে যাওয়া যেতে পারে, যদি কিছু কথাবার্তা বলা হয়, তারপর না হয় কিছু করা যাবে, কারণ এইভাবে কতদিন চলবে, এর তো মানে কনক্লুড দরকার আছে না জিনিসটা। তো ওইখানে মানে একটা জায়গা ছিল, সেই জায়গাটাতে আমরা যাই, জায়গাটার নাম আমার মনে পড়ছে না, ওখানে আমরা সবাই মিলে গেলাম, ওখান থেকে ওই ভ্যানে করেই সবাই মিলে যাওয়া হলো। ওখানে গিয়ে একজন তন্ত্রসাধক ছিল, তো তন্ত্রসাধক জিজ্ঞেস করছে যে কীভাবে মারা গেল, পুরো ঘটনা বলা হলো। তো বলার পর বলছে 4 পা দোষ পেয়ে দোষটা কাটিয়েছেন কি কাটাননি। তখন ওরা বলছে না আমরা তো বলেছিলাম কাটানোর জন্য, এবার কাটিয়েছে কি কাটানি সেটা আমরা বলতে পারছি না, আমরা তো বলে দিয়েছিলাম যে কাটানোর জন্য। তো উনি বলছে কীভাবে মারা গেল জিজ্ঞেস করলো, আমরা ওনারা পুরো ঘটনাটা বললো এইভাবে মারা গেছে। তো বলছে যে মহিলা কেন দেখা যাবে, ওনারও সেম প্রশ্ন, যে বাড়িটাতে যদি আমি মানছি যে হ্যাঁ ওরা দুজন মারা গেছে, ওদের আত্মা শান্তি পায়নি, ওরা ঘুরছে বাড়ির মধ্যে, বা কোনো একটা পার্টিকুলার মায়ার জন্য ওরা মুক্তি পাচ্ছে না, কিন্তু এই মহিলা কোথা থেকে আসলো। তো বলছে আপনাদের বাড়িতে ওই বাড়িতে কি বাড়িটা কি কেনা, ফার্স্ট কথা হচ্ছে বাড়িটা কি কেনা নাকি মানে আগেকার বাড়ি, মানে আপনাদের নিজস্ব বাড়ি না বাড়িটা কারোর কাছ থেকে কিনেছেন। বলো না প্রথম থেকেই ওরা ওই বাড়িতে থাকে, বাড়িটা কোনো কেনা ফেনা ব্যাপার নেই। তারপর জিজ্ঞেস করলো ওই বাড়িতে কেউ আত্মহত্যা করেছে কিনা আগে, বললো যে না এরকম তো কোনো রকম কোনো রেকর্ড নেই, ওরা ওই বাড়িতে ওই কজন মেম্বারই থাকতো। তো তারপর বলছে যে এরকম আশেপাশে কেউ আত্মহত্যা করেছে, তখন ওই শুভর বাবা বলছে যে আশেপাশে বলতে যে তার 1 মাস আগে একজন ওর বন্ধুর ওয়াইফ আত্মহত্যা করেছিল, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। বলছে আমি আপনাদের বাড়িতে যাব, কালকে আমি আপনাদের বাড়িতে যাব, আপনারা রেডি করুন। আমার একটা সন্দেহ হচ্ছে, যেটা আমি সন্দেহ করছি সেটা যেন না হয়, সব ঠিক আছে। আমি আপনার কথা পুরোটা শুনলাম, কেন হচ্ছে আমার একটু ডাউট হচ্ছে, আমি ফিজিক্যালি আপনাদের ওই বাড়িটাতে যাব, ভিজিট করবো, কিন্তু আজকে আমি যাচ্ছি না, কালকে যাবো, আমি কালকে বিকেলবেলা ওখানে যাবো আমি, ঠিক আছে। কিন্তু ভগবানকে ডাকুন, যেটা আমি সন্দেহ করছি সেটা যেন না হয়। আমরা ওখান থেকে চলে আসলাম, মনে ভীষণ কৌতূহল, কেন কি সন্দেহ করছে উনি, আর সেকেন্ড কৌতূহল কি আমরা ফার্স্ট টাইম ওই বাড়িটাতে কাটাবো। ওর দিদিকে জোরজার করে রাখা হলো শুভর বাড়িতে, আমি আর শুভ রাত্রিবেলা তো ওই বাড়িতে থাকবো। গেলাম ওই বাড়িটাতে, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মোটামুটি 11:30 12টার মধ্যে ঢুকে গেলাম, যে ঘরেও দিদি ঘুমাতো ওই ঘরেই ঘুমাবো আমরা। জিরো ল্যাম্প জ্বালিয়ে দুজন মিলে মোটামুটি 12টা নাগাদ শোয়ার চেষ্টা করছি। আচ্ছা, গেট ফেট পুরো বন্ধ। তো আমাকে শুভ বারবার করে বলছে কি লাইটটা বন্ধ করে দে। আলাম দেখ আমার প্রবলেম নেই, তোর যদি পরবর্তীকালে ভয় লাগতে পারে তুই লাইট অফ মানে জ্বালাতে বলি, তখন আবার বলছে না লাইট জ্বললে আমি যদি ঘুমাতেই হয়, লাইট জ্বললে আমি ঘুমাতে পারবো না। লাইট অফ করে দিলাম, নেমে গিয়ে লাইট অফ করে দুজন মিলে শুয়ে রয়েছি। কিছুক্ষণ পর ও ধরপর করে লাফিয়ে উঠেছে,
উঠে বলছে যে আমি অন্ধকারের মধ্যে তাকিয়েছিলাম, ঘুম আসছিল না, তাকিয়েছিলাম, তো তাকিয়ে দেখতে পাচ্ছি আমার মাথার সামনে কেউ দুলছে, ঠিক এইভাবে আমি যে শুয়ে রয়েছি আমার মাথার সামনে এভাবে কেউ দুলছে, আর একজন ঠিক তোর আর আমার মাঝখানে বসে রয়েছে। ওকে, ও শিগগিরই লাইট জ্বালা। আমি লাইট জ্বালাম, দেখলাম হ্যাঁ আমাদের মাঝখানটা ভিজে গেছে, আমার দুজনের মাঝখানটা একদম ভিজে গেছে, আর ঠিক মাথার কাছটা তো জল থই থই করছে পুরোপুরি, মানে ওখানে এসে কেউ দাঁড়িয়েছিল, যে মাথা টপ টপ করে জল জল যেমন পড়লে যেমন হয় ওখানে জল হালকা তো জল জমে রয়েছে ওখানে, ঠিক আছে, হ্যাঁ মাথার সামনে এভাবে দুলছে। আমি বললাম একটা কাজ করি, চল উঠি, তখন রাত্রিরে থাকবো, ঘুমিয়ে কি লাভ আছে, একটু বাইরে বেরিয়ে দেখি কি আছে। ওই ফার্স্ট এক্সপ্লোর, বুঝতে পারছো, হাতে করি। এইবারে আমরা ওখান থেকে ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে নিয়ে টর্চ হাতে নিল, টর্চ হাতে নিয়ে যাচ্ছে ওর ওই যে জায়াবুর মা ছিল মায়ের ঘরে, জায়াবুর মায়ের ঘরে যেই ঢুকে যেই টর্চটা মেরেছি না, ফার্স্ট টাইম একটা জিনিস দেখলাম যে কিছু একটা ব্ল্যাক শ্যাডোই ফিগার ছিল, যেটা ওই কাঠের আলমারির পিছনে আস্তে করে মিলিয়ে গেল, টর্চ আলো পড়তে গিয়ে ঘুরে ঢুকেছি, ঢুকে আলো মেরেছি, একদম মিলিয়ে গেল আলমারির পাশে। ফার্স্ট আচ্ছা, ও দেখেছে, আমিও দেখেছি, কিন্তু ওটা আমি আগে কখনো দেখিনি, তা আমি অতটা মানে হয়তো ভাবছি কোনো ছায়া পড়েছে বা কিছু, ওরকম চিন্তা ভাবনা করছি। ওখান থেকে বেরোলাম, বেরিয়ে নিয়ে ঘরে আসছি, ঘরে এসে ও আর কোথাও যেতে চাইছে না, কোথাও যেতে চাইছে, ভয় পেয়ে গেছে। ও নিজের ও দিদি ঘরে বসে রয়েছে, আলাম তারা আমি একবার না ঘুরে দেখে আসি। এবার যেই ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে দেখছি পুরো বিছানা ভেজা, এন্টার বিছানা ভেজা আচ্ছা, পুরোপুরি। এবার ওকে ওখানে বসেছি, ও মোটামুটি ওর মধ্যেই বসে রয়েছে, আমি ঘর থেকে বেরিয়ে আছি, একবার দেখি তো যদি আমি যদি কিছু দেখতে পাই। এবার একটু হালকা হালকা পায়ে এগোচ্ছি, ওর মানে ওই জায়াবুর মায়ের ঘরে পুরোটা যেতে পারেনি। ফার্স্ট টাইম আমি শুনলাম, যাস না, জায়গাটা ভালো না। তুমি শুনতে পেয়েছো? ফার্স্ট টাইম পুরুষ কণ্ঠ, একদম দৃঢ় গুরুভার কণ্ঠ, যাস না, জায়গাটা ভালো না। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে গেলাম আমি একদম, আমি ভাবছি ঠিক শুনলাম না ভুল। ফার্স্ট চিন্তা করলাম ঠিক শুনলাম, এটা যাস না, জায়গাটা ভালো না। আমি পিছন দিকে আর তাকাইনি, আমি ওখান থেকে রিটার্ন এক যে ঘরে শুভ রয়েছে সে ঘরে আসছি, হেঁটে হেঁটে ঘরের মধ্যে ঢুকেছি, ঢুকে নিয়ে না কি মনে হচ্ছে যে যাই, খুব মন চাইছে যাই, কিন্তু আমার এটা কি করে শুনলাম, এটা কি আমি আদৌ শুনলাম, আমি নাকি ও কিছু বললো, অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছে, বা আশপাশ থেকে কথা আসলো, আমি তো বুঝতে পারছি না কেন এটা শুনলো। এবার আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, গেটের বাইরে, ও ঘরে, আমাকে ও বলছে তুই চলে আয়, যাওয়ার দরকার নেই, এই বাড়িটাতে কোনো সমস্যা আছে বুঝতে পারছি আমরা। এবার আমি ওর দিকে তাকিয়ে জাস্ট তাকিয়েছি সোজাসুজি, ওর মানে ওই জায়াবুর মায়ের ঘর দিকে, একদম সেম ওর মা যেটা দেখেছে, ওই তীর গতিতে একজন ওরকম চুল মূল ছেড়ে একটা শ্যাডোই ফিগার খুব তীর গতিতে এসে মানে 80% এসে পুরোপুরি মিলিয়ে গেল, হঠাৎ করে মিলিয়ে গেল। মানে ওইটা দেখে আমি খুব জোর চিৎকারও করে উঠেছি ওইখানে, যে কি দেখলাম এটা। আমি যখন ঘরে ঢুকেছি, ও উঠে এসে চিৎকার শুনে উঠেছে, পিঠে হাত দিয়ে দেখছে পুরো আমার পিঠে জল ভর্তি, আমার যে শার্ট ছিল শার্টটা পুরো জলে ভর্তি, ইভেন আমার পায়ের সামনেও জল রয়েছে। আচ্ছা, ঢুকলাম ঘরে, বুঝে গেলাম কি হয়েছে। রাতটা ওইভাবে কেটে গেল। আর রাত যখন মানে আমার ঘরে যখন গেছি, তখন আমরা 2-3টে কণ্ঠে গোঙানোর আওয়াজ পাচ্ছি, মানে বাইরে রীতিমতো ঝগড়া চলছে এরকম লাগছে। ওই দিক থেকে গোঙানোর আওয়াজ, পুরুষ মানুষের দিক থেকে মহিলার গোঙানোর আওয়াজ, লেভেলের একটা মধ্যে ঝামেলা কিন্তু বাইরে চলছে, এটা আমরা দুজনে শুনতে পাচ্ছি ওখানে বসে, কারণ আমরা তো এরকম মরার মতো ঘুমাবো না, আমরা জাগার জন্যই গেছি। পরের দিন সকালবেলা হলো, ওই দুপুরের দিকে খাওয়া দাওয়া করলাম, ওই তন্ত্রসাধক ভদ্রলোক আসলো বাড়িটাতে ভালো করে ঘুরলো, ঘুরে বলছি আমি না কিছু প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের জন্য, ভালো করে শুনবেন আর ভালো করে অ্যান্সার দেবেন। বলছে হ্যাঁ বলুন। বলছে যে যেই ভদ্রমহিলা আত্মহত্যা করেছে, ওই ভদ্রমহিলা বাড়ি এখান থেকে কত দূর, যিনি আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে? বলছে ঢিলছোড়া দূরত্বে, কিছুটা গেলেই ওনাদের বাড়ি। বলছে যে ওনার বাড়িতে কেউ আছে? বলছে হ্যাঁ ওনার হাজবেন্ড তো আছে। বলছে আর কোনো বাচ্চা কাচ্চা বাকি? বলছে না কেউ কিছু নেই, অ্যাকচুয়ালি ওনার হাজবেন্ডের সঙ্গেই ওই জায়াবু গিয়ে জলে ডুবে গেছিল। যেই বলেছে উনি স্টপ হয়ে গেছে। বলে কি বলেন কথাটা? বলছে আমি তোমাকে বলছি, আমার গায়ে মানে গুজবাম্প আসছে পুরোপুরি এই মুহূর্তে। যে মহিলার আত্মহত্যা ঘটেছে, হ্যাঁ, তার বর এই ভদ্রলোকের বন্ধু, এক্স্যাক্টলি, এর সাথে জামাইবাবুর বন্ধু। এই ছিল সেই মাঝি যার সঙ্গে জলে গেছিল। কি বলছো ভাই? আমি তোমাকে বললাম তো, আমি বলছি আমার গায়ে গুজবাম্প আসছে পুরোপুরি। উনি না চুপ হয়ে গেছে হট করে, বলছে কি বলুন কথাটা একবার বলুন। বলছে যে কেন বলুন তো? বলছে যে এই যে ভদ্রলোক বেঁচে রয়েছে তার সঙ্গে গিয়ে এরা মানে বাবা আর ছেলে মারা গেছে। বলছে হ্যাঁ। আর বলছে ইনার ওয়াইফই 1 মাস আগে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। বলছে হ্যাঁ। বলছে ওনাকে ধরুন, সবকিছু উনি করিয়েছে, একদম ডাইরেক্ট। মাঝি যে আছে বলে ওনাকে ধরুন, উনি অনেক কিছু জানে। এই এনার যে ওয়াইফ মারা গেছে এর কারণের সঙ্গে যুক্ত আছে কিছু, আপনার জামাই কোনোভাবে যুক্ত রয়েছে, নাহলে এটা হবে না। তখন কি করেছে, যখন এই কথাটা বলেছে তখন আমরা না হিসাব মিলতে আরম্ভ করে দিয়েছে। আমি বুঝতে পারছি কিছুটা হিসাব মিলতে আরম্ভ করে দিয়েছে। এবার দেখো মনে আমারও একটা সন্দেহ এসেছিল, কিন্তু আমি কখনো ভাবিনি যে ওই জিনিসটা হবে। তো আমরা ওখান থেকে সব লোকজন জড়োফড়ো করে ওর বাবা গিয়ে একদম ওর বাড়িতে হামলা করা হয়। সত্যি তো ওকে তো একবারও জিজ্ঞেসও করা হয়নি সেভাবে,
হুম যে কি হয়েছে। ও যেটুকু বলেছে সেটুকু বিশ্বাস করে নিয়েছে, যখন ওর বাড়িতে গেছে ও গেট কিছুতেই খুলছে না। আমরা ছিলাম দাঁড়িয়ে, গেট কিছুতেই উনি খুলছে না। তো তারপরে গেট ফের ধাক্কা ফাক্কা মেরে খুলে ঘরে আসতে দেবে না, 2টো ঘর পর ঘরে আসতে দেবে না। সেই কি হয়েছে, আপনারা এরকম কোনো ঝামেলা করছেন? সেই সবাই ঘরে যখন গিয়েছি, ওই তন্ত্রসাধক বাইরে দাঁড়িয়েছিল, আমরা যখন ঘরে ঢুকেছি সবাই ভেঙে টেঙে ঘরে ঢুকে হয়েছে। ঢুকে দেখি পাশের ঘরে একটা জায়গাতে না পর্দা দেওয়া, পর্দার পিছনে কিছু রয়েছে, বোঝা যাচ্ছে। যেই পর্দা সরিয়েছে দেখছে যে রক্ত দিয়ে একটা মূর্তি আঁকা, ওরম হাঁ করা, একদম ওই যে মহিলা যেমন এগিয়ে আসতো হাঁ করে, ওরম হাঁ করা, আর ওই মহিলার চুল দিয়ে চুল আঁকানো পুরোপুরি দেয়ালের মধ্যে। মানে বুঝলাম না, আমি ভেঙে বলো। আমি বলছি যে ওই পর্দা দিয়ে গার্ড করা, দেওয়ালটা গার্ড করা পর্দা দিয়ে, ওখানে বিভিন্ন ওই খুলি ফুলি রাখা রয়েছে, আর ওই দেওয়ালের মধ্যে রক্ত দিয়ে একটা মুখ আঁকা, একটা বডি আঁকা, পুরোপুরি বডি আঁকা, কঙ্কাল টাইপের একটা বডি টাইপের আঁকা, আমার যেটুকু দেখেছিলাম আমি। আর ওর ঠিক মাথার উপর দিয়ে না চুল দিয়ে আঠা দিয়ে চুল লাগানো। আচ্ছা, ওর মাথায় আঠা দিয়ে চুল লাগানো রয়েছে। আর বুঝতে পারছি, ওই যে মুখটা রয়েছে হাঁ করে আসতে চুল ছেড়ে, একদম সেম মুখ আমি আর ওই শুভর মা সেম দেখেছি। ওই জিনিসটার ওখানে এগিয়ে আসছে, তখন এই রক্ত দিয়ে আঁকা চুল রাখা, এটা কি? সবাই মিলে চেপে ধরেছে। তন্ত্রসাধক ঢুকলো, বলছে উনি মারণ ক্রিয়া করেছে, বলছে ওই বাড়িতে উনি মারণ ক্রিয়া করেছে, 1 টাকাও ছাড়তো না, ও মারণ ক্রিয়া করেছে বলে এটা প্রপার মারণ ক্রিয়া। এবার ও তো ওইসব তন্ত্রসাধক মানে ব্যাপার নয়, মানে ও তো মাঝি একটা, ও এইগুলো কি করে করবে, ওর তো করা সম্ভব নয়। তখন ওকে যখন চেপে ধরা হয়েছে তখন উনি সব কথা বলল। বাড়িতে মারণ ক্রিয়া করা হয়েছে মানে ওই শাশুড়ি, জামাইবাবুর বউ, বাচ্চা, সবাইকে মেরে দেওয়ার প্ল্যান করেছিল। কেন মেরে দেওয়ার প্ল্যান করেছিল এইবারও ঘটনাটা বলছি যে কি হয়েছিল। অ্যাকচুয়ালি এর সঙ্গে এদের দুজনের মানে দুটো ফ্যামিলির সঙ্গে মানে এই যে মাঝি যে বন্ধু রয়েছে, মাঝি যে মানে জায়াবুর যে বন্ধু রয়েছে, এর সঙ্গে দুজনের খুব ভালো 2 বন্ধু ছিল, ঠিক আছে। এবারে এই জায়াবুর প্রতি এই মাঝির বউয়ের একটা অ্যাট্রাকশন ছিল, জায়াবুর ছিল না, ওয়াইফের ছিল। এইবারে কি হয়েছে যে জায়াবুর না হঠাৎ করে মাঝখানে বিজনেস একটু ডাউন যাচ্ছিল। তো কি কারণে ডাউন যাচ্ছিল, তো ওই মাঝিকে মানে ওই বন্ধুকে বলেছে যে আমার এরকম হচ্ছে, তুই একটা ভালো কোনো জায়গায় আপনার নিয়ে চল। বন্ধু সাজেস্ট করে যে আমার সঙ্গে তন্ত্রসাধক চেনাশোনা আছে, তুই আমার সঙ্গে চল। তো ওই বন্ধু মানে মাঝি যে ছিল, ওই বন্ধু, ওনার ওয়াইফ আর জায়াবু 3 জন মিলে ওই জ্যোতিষ বা মানে তন্ত্রসাধকের কাছে যায়। তো উনি বলে যে আপনার কিন্তু কাল সর্পদোষ চলছে, আর আপনার ছকে মঙ্গলের ঘরে কেতুর অবস্থান রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলো আপনাকে কাটানোর জন্য কিছু বিধি রয়েছে, সেগুলো করতে হবে, নাহলে কিন্তু আরও ডাউনফল আরও বাড়বে। যত সময় যাবে তত বেশি আপনার আরও ডাউনফল বাড়বে, ব্যবসায় ক্ষতি, কাজে বাধা। আর ওনার হিসাবে ছিল যে যাদের কাল সর্পদোষ হয় তাদের মধ্যে একটু বদলার ভাবনা চলে আসে, সব সময় একটু রাগ, বদলার ভাবনা, এটা ওনার বক্তব্য ছিল। আচ্ছা। তো উনি বেরিয়ে না খুব মানে জায়াবু ওখান থেকে বেরিয়ে উনি খুব মানে কি বলবো মানে ভেঙে পড়ে পুরোপুরি। আর এদিকে মাঝি বন্ধু কিন্তু তন্ত্রসাধকের সাথেই ঘরে ছিল। বেরোনোর পর উনি দেখছে যে ওনার ওয়াইফ ওই জায়াবুর পাশে বসে ওনাকে সান্ত্বনা দিচ্ছে, গায়ে হাত বুলিয়ে, যে তুমি চিন্তা করো না, তোমার সব ঠিক হয়ে যাবে, তুমি কেন তো ভেঙে পড়ছো, আমরা আছি তো। এটা না ওর ফার্স্ট দেখে না ওর একটু চোখে লেগেছে যে আমার ওয়াইফ আমার বন্ধুর গায়ে হাত দিয়ে কেন কথা বলবে। এরপর থেকে কি হয় যে এর ওয়াইফ না জায়াবুকে কারণে অকারণে কোনো না কোনো দরকারে একটু এদিকে আসো দরকার আছে, এদিকে আসো দরকার আছে, আমার সাথে কথা বলো, আমার এই করো। এবার জায়াবু বুঝতে পারছিল যে ও একটা অন্য অ্যাট্রাকশনে যাচ্ছে। তো জায়াবু না ওর বন্ধুকে ডেকে মানে মাঝি বন্ধুকে ডেকে বলেছিল কি যে আমি না তোর ওয়াইফের ঠিক আবভাব ভালো লাগছে না, আমার মনে হয় যে তোরা আমার সঙ্গে সম্পর্ক রাখিস না, আমিও রাখবো না, আমার মনে হচ্ছে জিনিসটা অন্যদিকে যাচ্ছে, তুই কিন্তু তোর বউকে সামলা, আমি কিন্তু আমার বাড়িতে বাচ্চা রয়েছে, বউ রয়েছে, আমি কিন্তু এগুলো পছন্দ করছি না একদম। ওর শুনে খুব মাথা গরম হয়ে গেছিল যে আমি ফার্স্ট অফ অল দেখছি আমার ওয়াইফ অন্য একটা বন্ধুর সঙ্গে এইসব জিনিস চলছে, আমি তো সন্দেহ করছি মানে ওর বন্ধুর হিসাবে যেটা ছিল, প্লাস আমার বন্ধু হিসাবে আমাকে বলছে আমার বউকে সামলানোর জন্য, তার মানে ইগোতে লেগে গেছে। বাড়িতে এসছে, বাড়িতে এসে দেখছে ওনার ওয়াইফই করছে চুল আশ্রাচ্ছে, আয়নার সামনে মানে বসে চুল আশ্রাচ্ছে। ওকে বলেছে যে তোমার ওরকম বিক্রমের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, ওনার নাম ছিল বিক্রম, বিক্রমের সঙ্গে কি সম্পর্ক রয়েছে। উনি না হাসছে, বলছে আমি বিক্রমকে মন থেকে ভালোবেসে ফেলেছি, আর আমি মন থেকে ওকেই বর মানি। হঠাৎ করে বউ বলছে যে আমাকে এতটা ভালো লেগে গেছে, আমি চাই যেন ও আমার হয়ে যায়, আমি তোমার সাথে থাকতে পারছি না, আমি জানি না কেন তোমাকে আমি কথাগুলো বলছি, আমি থাকতে পারছি না। ও কী করে বউকে ওই টাইমে না মানে ঝগড়া প্রথমে শুরু হয়, তারপর বউয়ের গায়ে হাত তুলে কী করে যে তোমার এই চুল আটঘাট করা এগুলোই হচ্ছে তোমার ক্ষতির কারণ, কাঁচি দিয়ে চুলগুলো কেটে দেয়, অনেকটা চুল কাঁচি দিয়ে কেটে দেয়, কেটে দিয়ে ওনাকে খুব মারধর করে শুয়ে পড়ে। মাঝরাতে উঠে থাকে, বউ বিছানায় নেই। উনি যখন বাইরে বেরিয়ে দেখছে বউ ওই পাশের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আচ্ছা। ও কিন্তু কাউকে জানায়নি,
ও ফার্স্ট ফোন করে ওই তন্ত্রসাধককে যে এরকম ঘটনা ঘটে গেছে, বলে তুমি বাড়িতে আসো এখনই আমার। ও গেট লক করে ওই অবস্থায়, বউ ঘরে ঝুলছে, ওই অবস্থায় চলে যায়। বলছে কি হয়েছে বলো। বলছে এরকম বউকে আমি মেরেছি, এরকম কথা আমাকে বলেছে যে আমার বন্ধুর সঙ্গে আমার বউ কি করে হলো, আমি এত ভালোবাসা দিলাম তারপরে এই ঘটনাটা ঘটে গেল। বলছে তুমি যখন পুলিশ আসবে কখনো বলবে না যে বউকে তুমি মারোনি, ঝগড়া করোনি, তুমি সত্যি কথা বলবে, সত্যি, তোমার কোনো কেস হবে না, সত্যি কথা বলবে। আর চুলগুলো কেটে কোথায় রেখেছো? বলছে ওগুলো পড়ে রয়েছে। বলছে ওগুলো যত্ন করে রাখো, আজকে যাদের জন্য তোমাকে এই দিনটা দেখতে হলো যে তুমি তোমার নিজের ওয়াইফকে হারালে, তার বাড়ির লোককেও ভালো থাকতে দেওয়া যাবে না, এটা মাথায় রাখবে। তখন ও হ্যাঁতে হ্যাঁ মিলায়, চুলগুলো সাইডে রাখে, লোকজনকে ডাকা শোনা করে, পুরোপুরি লোকজন ভিড় হয়ে যায়, পুলিশ সবই আসে। এবার হাজবেন্ডের মধ্যে ঝামেলা হয়েছে, উনি আত্মহত্যা করে নিয়েছে, এখানে কোনো কেসের ব্যাপার আসছে না। ডোমেস্টিক ভায়োলেন্স আসতে পারে। মেয়েটার বাড়ির তরফ থেকে ক্লেম করেছিল অনেক কিছু, যে না ঝামেলা হয়েছে, কি কারণে ঝামেলা হয়েছে ও কারণটা কখনো কিছু বলেনি, যে না স্বামী স্ত্রী একসঙ্গে ছিলাম, অশান্তি ঝামেলা হয়েছে, ওদের বাড়ির থেকে সেরকম কিছু হয়নি। মানে মেয়েটার দেখো প্রথম থেকে কি হয়েছিল, এই বিয়ের আগেও অন্য কারোর সঙ্গে একটা চক্কর ছিল, বুঝতে পারছি। ঠিক আছে। তো বাড়ির লোক এই ব্যাপারটা বুঝতে পারছিল যে কোনো না কোনো ঘটনা হয়েছে, কারণ জামাই এরকম টাইপের নয়, কারণ ওই ভদ্রলোক কিন্তু ভালো ছিল। হঠাৎ করে ঝামেলা হলো, কারণ ঝামেলা হতো কিন্তু এরকম কোনোদিন হতো না, মারধর করেছে, প্রেস্টিজে লেগে গেছে, ব্যাস ও গড়াদড়িতে চলে গেছে। তো তারপর থেকে এরা কি করেছিল, ওর বইয়ের আত্মা চালান করেছিল এর বাড়িতে, তন্ত্রসাধক আর এই দুজন মিলে এর ওয়াইফের আত্মা চালান করেছিল এর বাড়িতে, যেদেরকে একদম ধুলিস্যাৎ করে দেওয়া হয়, পুরোপুরি ধুলিস্যাৎ করে। ওটা তো প্রথমে বুঝতে পারেনি। তারপর থেকে কিন্তু এদের বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হলো, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আসা ব্লকেজ হয়ে গেল, যেখান থেকে টাকা পয়সাগুলো হ্যাঁ যেগুলো হয়, গন্ডগোল শুরু হয়ে যায়, আর্থিক দিকটা ডাউন হতে আরম্ভ করলো। তারপরে অ্যাকচুয়ালি ওর প্ল্যান ছিল ওকে মেরে দেওয়ার, মানে ও মানতে পারছিল, যত দিন যাচ্ছিল অ্যাকচুয়ালি এর উপর রাগ হচ্ছিল যে আজকে এর জন্য আমার বউকে মরতে হলো, না তো আমার মধ্যে কোনো ঝামেলা ছিল না। ও যেদিনকে ডাকতে এসেছিল সেদিনকে ওর কাছে একটা প্ল্যান ছিল যে আমি বেশি করে মদ খাইয়ে যদি পড়ে যায় তাহলে মরে যাবে, আমি কিছু করতে যাবো না। কিন্তু ও একবারও চায়নি যে বাচ্চাটা আসুক, উনি কিন্তু একবারও চায়নি বাচ্চাটা আসুক। হয়তো উনি অন্য দিক দিয়ে চিন্তা করে যে পুরো পরিবারকে শেষ করে দেবে, কিন্তু ওই মুহূর্তে চিন্তা করেনি যে বাচ্চাটা আসুক। বাচ্চাটা বাই চান্সলি চলে আসে, চলে আসার পর যখন ওরকম মদ ফদ যখন এসেই গেছে আর কিছু করার নেই, যখন এসেই গেছে আর কিছু করার নেই, তখন মদ ফদ খাওয়ানোর পর যখন পড়ে যায়, বাচ্চাটা যখন ঝাঁপ মারে, ও একবারও চেষ্টা করেনি, যেটা ও বলেছিল আমি চেষ্টা করেছি, আদৌ চেষ্টা করেনি, ছেড়ে দিয়েছে, যে পড়েছে সে পড়েছে। ও ওইখানে বসে বলছিল যে আমি করেছি মারণ ক্রিয়া, এন্টার ফ্যামিলিকে শেষ করতে চাইছি, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধু ওকে শেষ করতে চাইছিলাম, বাচ্চাটাকে কিন্তু আমি ডাকিও নি একবারও, আমি এতটা পাথর নই। কখনো বলছি গ্রামবাসীরা তো ছাড়বে না, পাথর নই মানে তুমি পুরো বাড়িকে মারণ ক্রিয়া করে দিয়েছো, ও তুমি না মারলে এমনি মরতো, তুমি যদি না মারতো তো এমনি দুদিন পর মরতো, তুমি কি তুমি ভেবেছো তুমি পার পেয়ে যাবে? ওই তন্ত্রসাধক কত করে মানে পোকার পার হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, ও বুঝে গেছে এই জিনিসটা আসবে, ওর নাম আছে, ও পালিয়ে গেছে, একে পুলিশকে দিয়ে দেওয়া হলো পুরোপুরি। এর ঘরটা আমরা যখন ঢুকলাম না, এই ঘরের মধ্যে তুমি ঢুকে তুমি বুঝতে পারবে যে কিরকম হয় এই টাইপের মানুষদের ঘর, যারা এরকম মানে মারণ ক্রিয়া করে, এরকম টাইপের ব্ল্যাক ম্যাজিক করে, ওদের ঘরগুলোর বেসটাই অন্যরকম। রেড কালারের লাইট জ্বলছে, যেই ঘরটাতে এই পর্দা দিয়ে ঢাকা ছিল, রেড কালারের লাইট জ্বলছে, আর ওই পর্দা সরানোর পর যেসব জিনিস আমি দেখেছি ওইখানে, সজারুর কাটা, মানুষের মাথার খুলি, ওই দেওয়ালের মধ্যে রক্ত দিয়ে একটা মহিলাকে আঁকা, আর ওই চুলগুলো লাগানো ছিল ওর ওয়াইফে, যে চুলটা কেটেছিল ওই চুলটাই লাগানো ছিল ওইখানে। আর ওই কারণের জন্য ওই বাড়িতে কিন্তু ওই রূপটা দেখা যেত, যে হাঁ করে দৌড়ে আসছে, আর ওখানে হাঁ করে ছবিটাই ব্লাড দিয়ে পুরো আঁকা ছিল। সব আমরা বুঝতে পারলাম, আমরা ওখান থেকে ফিরে আসলাম। তো একটা দিন ঠিক করা হলো যে সামনের বৃহস্পতিবার দিনকে ওই বাড়িতে যজ্ঞ হবে, ততদিন এই যে ওর মা রয়েছে, ওর মাকে দেখার জন্য একটা আয়া, এর মা ওই বাড়িতে থাকবে, মানে বাড়িতে লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, আর কিছু প্রোটেকশন দিয়ে দেওয়া হলো বাড়িটার মধ্যে। যজ্ঞটা কার বাড়িতে হওয়ার কথা? ওই জায়গার বাড়িতেই যজ্ঞ হবে। ওর বাড়িতে লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, দুজন আয়া ঠিক করে দেওয়া হলো, যাতে একজন ওর সাথে থাকে, মানে মেয়েটার সঙ্গে একজন থাকবে, মায়ের সঙ্গে একজন থাকবে, ঠিক আছে। আর কিছু প্রোটেকশন দিয়ে দেওয়া হলো, কিছু বাঁধন করে দেওয়া হলো, যাতে কোনো সমস্যা অ্যাটলিস্ট এই কদিনের মধ্যে না হয়। আমরা কলেজ চলে আসলাম, কলেজ আসার পর আমরা অ্যাপিল করলাম ওখানে যে আমাদের বৃহস্পতিবার দিনটা ছাড়তে হবে, বুধবার দিনকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমরা বেরোবো, কিন্তু দুজনের মধ্যে আমি ছুটি পেলাম না, ওই ছুটি পেলো, আমার যাওয়া হলো না। আমি পরবর্তীকালে শুভর মুখ থেকে যেটা শুনেছি, যেটা কি হয়েছিল, যজ্ঞ যখন শুরু হলো, যজ্ঞ শুরু হওয়ার আগে প্রত্যেক মুহূর্তে ভুল হচ্ছে, মানে ঘটি পড়ে যাচ্ছে, যজ্ঞের সাজসজ্জা মানে কোনো কিছুতে ভুলভাল হয়ে যাচ্ছে, আবার নতুন করে করতে হচ্ছে, মানে যজ্ঞ কোনোভাবে হচ্ছে না। এবার যখন যজ্ঞ শুরু হলো তখন কি হচ্ছে, ওদের দেওয়াল বেয়ে না রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে, হঠাৎ দেখা যাচ্ছে যজ্ঞ শুরু হয়েছে, দেওয়াল বেয়ে রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে পুরোপুরি, আর সেই রক্ত জমাট বাঁধছে না, চুঁয়ে চুঁয়ে পড়ছে, খালি অনবরত পড়ে যাচ্ছে।
এইবার হতে হতে কি হতো, যেরকম রান্নাঘরে যে বাসনপত্র ছোড়াছুড়ি পুরোপুরি, তাণ্ডব পুরোপুরি। আর এরকম লাগছে যে একজন তাণ্ডব করছে, একজন কিন্তু কন্ট্রোল করছে ওই বাড়িটার মধ্যে। ইভেন তুমিও তো একটা আওয়াজ শুনেছিলে যে ওদিকে যাস না, হ্যাঁ, জায়গাটা হ্যাঁ। খারাপ। এবার ওই বাড়িটার মধ্যে দুদিকে দুরকম চলছে, কিন্তু মানে একজন মনে হচ্ছে সব তাণ্ডব করছে আর একজন সেটাকে শান্ত করছে, বুঝতে পারছো? তো এই তন্ত্রসাধক আমাদের সাথে যে এসেছিল, উনি বলেছিল যে এইখানে মুক্তির জন্য, মানে এদের যে অন্য কোনো পোর্টালে পাঠানোর জন্য, শুধু এই যে মহিলা এন্টিটি রয়েছে একে সেপারেট করে দিলে এরা মুক্তি পেয়ে যাবে। কারণ এরা রয়েছে প্রোটেকশনের জন্য, বাবা আর ছেলে রয়েছে এই বাড়িতে, এটা প্রোটেকশনের জন্য রয়েছে। আচ্ছা। এই কারণে এক জায়গায় তাণ্ডব চলছে, এক জায়গায় প্রোটেকশন চলছে। আমি তখন রিলেট করতে পারছিলাম যে আমার পিঠে জল ছিল কেন, ওই যে তেরে এসে মিলিয়ে গেল, ও তো ক্ষতি করতেই আসছিল আমার, ওটা প্রোটেকশন চলছিল। কেন ওই মহিলাকে অতক্ষণ ঘুম পাড়িয়ে রাখা হতো, কারণ তারপর বা পাশে জল কেন পাওয়া হ্যাঁ, যেত? কারণ ওরা সবসময় মহিলার সাথে থাকতো, ওরা ওই 3টের পর হয়তো অ্যাক্টিভ বেশি হতো বা কোনো পার্টিকুলার রিজনের জন্য, উনি যাতে ভয় না পায় ওই জন্য কিন্তু ওই মহিলা কিন্তু এই ঘরে ঢুকতে পারতো না, ওরা কিন্তু ঘরে সবসময় থাকতো, বাবা আর ছেলে কিন্তু ঘরে সবসময় থাকতো, কেন না মাকে প্রোটেকশন করতো। আর যেহেতু ওইখানে একটা মানে যে মায়ের ঘরে একটা যে এন্টিটি হয়ে রয়েছে, ও বারবার করে এদিকে চলে আসতো, কারণ মায়ের ঘরে কোনো ঠাকুরের ছবি ছিল না সামহাউ, এটা অবাক করা বিষয়, আমরা পরে জানতে পেরেছি যে আচ্ছা। ওই কারণের জন্য ওই ঘরটাকে উনি দখল করে পুরোপুরি ছিল। আর ওই ঘর থেকে অন্ধকার থেকে, কারণ বেশিরভাগ সময় ঘরটা অন্ধকারই থাকতো, ওই ঘরে খুব কম রেয়ার লোক যেত, বুঝতে পারছো? তো তারপর অনেকক্ষণ ধরে এরকম ঝামেলা চললো, যজ্ঞ হতে 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 যজ্ঞ কমপ্লিট হলো, হওয়ার পর যজ্ঞ প্রায় শেষ। ওই তন্ত্রসাধক নাকি চোখ খুলে ওর দিদিকে বলেছিল, শুভর দিদিকে, যে তুমি নিজের ঘরে চলে যাও, যজ্ঞ কিছুক্ষণের মধ্যে যজ্ঞ শেষ হয়ে যাবে, নিজের ঘরে চলে যাও। ওর বাবা বলছিল যে ও একা যাবে, বলছে হ্যাঁ ওকে একাই যেতে হবে। ও একা ঘরে গেল, নিজের ঘরে বললো গেটটা বন্ধ করে দিয়ে তুমি কিছুক্ষণ বসো। ওর বাবা জিজ্ঞেস করছিল কেন এটা আপনি করলেন, বলছে শেষ দেখাটা দেখে নিক, আর দেখতে পারবে না, এখনই মুক্তি হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে। ওরা মুক্তির জন্যই রয়েছে, জাস্ট ফর এই প্রোটেকশনের জন্য, কারণ একজনকে এলিমিনেট করা হয়ে গেছে, মা ধূমাবতীর ওখানে প্রয়োগ করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, ধূমাবতীর প্রয়োগে ওটা এলিমিনেট করা হয়েছিল। বলছে আমি এতটা নিষ্ঠুর হতে পারবো না, ঠিক আছে, ও তো ভালোবাসতো, প্রোটেকশনের জন্য আসতো, তো যাক শেষবারের মতো আবার দেখা করে নিক। উনি বলছে কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্ত এখানে বসুন। কিছুক্ষণ পর দিদি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসলো, দেখতে পেয়েছিল কিছু তো পেয়েছিল। অসাধারণ ঘটনা। তারপরে মোটামুটি ওইদিকে আর সেরকম কোনো সমস্যা হয়নি। ওর দিদি, ওর মা মারা গেছে, জামাইবুর মা মারা গেছে। তারপর ওই খুব সম্ভবত বাড়িটা ওরা বিক্রি করে দিয়েছিল, বিক্রি করে এখন দিদি ওই বাড়িতেই থাকে। দিদির তো আর কিছু রইল না, কিছু বাকি আছে, এক্স্যাক্টলি ওই বাড়িতেই থাকে। এটাই ছিল আমার মানে কি বলবো ফার্স্ট এক্সপ্লোরিং এই ঘটনাটা প্যারানর্মাল ফিল্ডে একদম। আর এটা হওয়ার পর আমি অনেক কিছু মানে মানতে শিখতে পেরেছি যে কি কি হয় অ্যাকচুয়ালি। এটা বিভৎস ঘটনা ছিল, মানে এরকম ঘটনা খুব রেয়ার। তুমি এমন একটা এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করেছো, এত কিছু দেখতে পেয়েছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো, অসাধারণ ঘটনা। মানে আমি তোমাকে পুরোপুরি বাকরুদ্ধ, এই ঘটনাটা আমি বলতে যতবার গেছি আমার গলা ভারী হয়ে গেছে। এখানেও আমি ঘটনা বলছি, আমার ভিতর ফেটে আছে, আমার চোখ দিয়ে মনে হচ্ছে জল বেরিয়ে আসবে এখন, এরকম লাগছিল। কারণ ওই সিচুয়েশনগুলো আমি ফেস করেছি ওখানে যেভাবে হয়েছে, ব্যাক টু ব্যাক দেখা, ওগুলো মানে ফার্স্ট টাইমই আমার এত মানে একটা বাজে এক্সপিরিয়েন্স বলতে পারো। এটা হওয়াটা অস্বাভাবিক পুরোপুরি আমার জীবনে। এতক্ষণ তো একটা মর্মান্তিক ঘটনা তুমি শেয়ার করলে সূর্য। এখন তোমার লাইফে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ঘটেছে, অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির তারাপীঠকে কেন্দ্র করে। টু বি অনেস্ট, তারাপীঠে আমি অনেকবার গেছি, অনেকবার যাই। আর আমরা যারা তন্ত্র সাধনা করি, আমাদের জন্য তারাপীঠটা একটা আলাদাই জায়গা, ঠিক আছে? মানে যে কোনো সাধনার জায়গা বলো বা যে কোনো সাধন পীঠ বলো, সেই হিসেবে তারাপীঠ আমাদের কাছে খুব প্রমিনেন্ট একটা জায়গা। ছোটবেলাতে আমি তারাপীঠের সাথে খুব বেশি কানেক্ট করতে পারতাম না, তখন একটুখানি মায়াপুরের দিকে বেশি কানেকশন ফিল করতাম। এখন সত্যি কথা বলতে তারাপীঠের সাথে যেভাবে কানেক্টেড আমি, হয়তো লাইফের কোনো ফ্রেজে আমি ছিলাম না। এই তারাপীঠে গিয়েই তোমার সাথে একটা এক্সপিরিয়েন্স ঘটেছে, তথাকথিত হরর এক্সপিরিয়েন্স নয়, বাট মায়ের ইচ্ছাই যে সর্বোত্তম, সব থেকে বড় কারকুনি, ঠিক আছে, সেটা তোমার এই ঘটনার মাধ্যমে বোঝা যাবে। এরকম আমারও হাজারটা তারাপীঠ নিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে, তোমারটা আমি আজকে জানতে চাই। দেখো, তারাপীঠ ইচ্ছা করলেই যাওয়া যায়, কিন্তু আবার ইচ্ছা করলে যাওয়া যায়ও না। অনেক সময় মায়ের ডাক, অনেকে বলে যে মা না ডাকলে যেতে পারবে না তুমি। তো আমাকে হয়তো মা ডেকেছিল, একদম মন থেকে বারবার মন চাইছিল তারাপীঠ যাই। তো চিন্তা করলাম যে একদিনেই যাব,
আর একদিনে রিটার্ন করবো। হুম 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 কিউলিক নামে একটা এক্সপ্রেস রয়েছে, সকালবেলা ওই 8:55 হাওড়া থেকে চলে, কুলিক বা কিউলিক কিছুটা নাম রয়েছে, ওটাতে আমি যাব আর আসবো গণদেবতাতে। তো আমি চিন্তা করলাম যে আমি মোটামুটি 1টার মধ্যে 12:30টার মধ্যে পৌঁছে যাবো, কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা, আমার 5টার সময় ট্রেন, আমি আরামসে পুজো দিয়ে চলে আসতে পারবো। আর আমি বেসিক্যালি ভিআইপি লাইনে দাঁড়াই না, কারণ মায়ের কাছে গেলে কোনো ভিআইপি বলে কিছু হয় না, ঠিক আছে। তো আমি গেলাম, গিয়ে নিয়ে ওখানে একটা দোকান ছিল, ওখান থেকে সব ডালা ফালা সব কিছু কিনে টেনে নিলাম, নিয়ে আমি একদম জেনারেল লাইনে চলে গেলাম। আমি ভাবলাম যে এই টাইমে বেশি ভিড় খুব একটা হয় না, কিন্তু ভিড় ছিল একদম শেষ প্রান্ত, যেখানে পাশে পুকুরটা রয়েছে আর পাশে বাদাম জায়গাটা রয়েছে, ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে নিয়ে ভিড় মোটামুটি এগোচ্ছে। একজন পান্ডা, র্যান্ডাম পান্ডা, ওর সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল। তো উনি বললো যে চিন্তা করো না, তোমার 3:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তখন মোটামুটি ধরে রাখো 1:30 বাজে, মানে 1:30 অব্দি মন্দির বন্ধ থাকে, তারপর আবার চালু হয়। আমি 1:30টার সময় লাইন দিয়ে দিয়েছিলাম, 2:45টার সময় মোটামুটি লাইন এগোতে শুরু করেছিল। আমার খুব ভালো লাগছিল একটা জিনিস দেখে, যেখান থেকে আমি জেনারেল লাইন দিয়েছি ওর পাশে দশ মহাবিদ্যার প্রত্যেকটা জিনিস রয়েছে, মানে 1 থেকে 10 অব্দি প্রত্যেকটা মায়ের ছবি আর তার কারণগুলো ওখানে লেখা রয়েছে, ঠিক আছে। আমি পড়তে পড়তে আমার সময় চলে গেছে। আর ওখানে দাঁড়ানোর পর অনেকে মানে ইয়ং ছেলেরা ফটো তুলছিল, তো আমাকেও বললো ফটো তুলে দেওয়ার জন্য। ফটো আমি তুলে দিচ্ছিলাম, ওদের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব আমার হয়ে গেছে। এগোচ্ছি, এবার মোটামুটি ধরে রাখো আমি ঘড়িতে দেখছি 2:30 বাজে, 2:45 বাজে, আমি অনেকটা এগিয়ে গেছি। ভাবছি হয়ে যাবে, কোনো ব্যাপার না। এবার যখন 3:30 বেজে গেছে না, তখন আমার মনে একটু প্যানিকড হচ্ছে যে আদৌ হবে। তখন যা হোক 5টায় ট্রেন, আমাকে মোটামুটি এখান থেকে 4:15-20 মধ্যে মানে অ্যানি হাও বেরোতেই হবে, কারণ আমাকে এখান থেকে বেরিয়ে আবার ওখানে একটা অটোর সমস্যা রয়েছে, লোক পুরো না হলে তোমাকে আবার অটো ছাড়বে না। ওখানে যদি সময় চলে যায় তাহলে আমাকে আবার রিজার্ভ করে যেতে হবে, এমন একটা ব্যাপার রয়েছে। এবার পুজো দিতেই হবে, একদম ব্রিজের উপরটায় উঠে গেছি। তখন মোটামুটি 3:45 বাজে, মানে আরেকটু গিয়ে বাঁ দিকে মুখ করলেই মায়ের দর্শন। আচ্ছা, আর লাইন এগোচ্ছে না। এবার আমি না ওখানে প্রচন্ড দুর্মনের মধ্যে পড়ে গেছি, আমি কি করবো। আর ফিরতে হলে তোমাকে কতগুলো ভিড় ফিরিয়ে সিঙ্গেল লাইন দিয়ে বেরোতে হবে, আর বেরোনো তো যায় না। মায়ের কাছে আমি এতটা কাছে আসলাম, এসে পুজো না দিয়ে চলে যাবো, আমার বুক ফেটে যাচ্ছিল পুরোপুরি। 4:05 তখন আরেকটু এগিয়েছি, আরো ভিড় রয়েছে, মানে ওই আমি ক্যালকুলেট করে দেখলাম যে ওইখান থেকে ওই ভিড় অব্দি মানে কাটিয়ে নিয়ে আমি যখন মায়ের কাছে পৌঁছাবো তখন মোটামুটি 4:45 বেজে যাবে। আমার পসিবলই না ট্রেনের ইয়ে করে যাওয়া, থেকে যেত। এবারে দেখো একা সিঙ্গেল, ফার্স্ট অফ অল গেছি, ফোনে চার্জও নেই, ঠিক আছে, আর হেডফোন যেটা নিয়ে গেছি ওটা তো চার্জ নেই, একা কাটাতে পারবো না। কেন চার্জার ছিল? চার্জার নিয়ে যাইনি তো, যাবো আর ফিরে আসবো তো। আচ্ছা, একদিনের ব্যাপার তো, আমি চার্জার কেন নিয়ে যাবো, আমি তো ভাবিনি এরকম জিনিসটা হবে। এবারে ভাবছি যে থাকতে যদি হয়, মানে মাকে অনেক দূর থেকে গেলাম, দেখতে পারবো না, আবার থাকতে হলে আবার একা একা থাকা যাবে না, সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে আমাকে। ফোন থাকলে কি সময় কেটে যায় হিসাব মতো। আমি পুজো দিয়ে তো বেরোবো, কারণ তারপর ট্রেন রয়েছে রাত্রিবেলাতে, একদম সেই মিড নাইটে নামবো, ওখান থেকে নেমে আমি কোনো ট্রেন বাস কিছু পাবো না, প্ল্যাটফর্মে কাটাতে হবে। এই চিন্তা ভাবনা করতে করতে 4:05-10 বাজে। না, এবারে মনে হয় ভগবান মানে মা আমার পুজো মনে হয় নেবে না, হয়তো আমাকে অন্য কোনোবার ফ্যামিলিকে নিয়ে আসতে হবে, হয়তো আমার কোনো ভুল হয়েছে বা আমি কিছু ভুল এমন করেছি যে এবারে হয়তো আমার পুজো গ্রহণ হলো না। খুব মন ভেঙে গেল। আমি যখন ওখান থেকে ব্যাক করছি, সবাই জিজ্ঞেস করছে কি আবার তুই পুজো দেবে না? আমি বুঝি না, 5টার সময় আমার ট্রেন রয়েছে। আমার প্রথমে নিজের উপর আমার খারাপ লাগছিল, আমার প্ল্যানিংই ভুল, এটা হয় না, একদিনে কি তারাপীঠে পুজো দিয়ে ফেরত দেওয়া আসা হয় না। আমার মন বলছিল এটা, সবাই বলছিল এটা খুব অশুভ হবে, তুমি যেও না। আমি ভাবলাম যে কাউকে দিয়ে দেবো, সে আমার হয় আমার নাম করে পুজোটা দিয়ে দেবে, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমি নেমেছি, নেমে ওই যে দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানে বলো কি পুজো দেবে না? আর না, আমার টাইম নেই, আমি বেরিয়ে যাচ্ছি, আমি নেক্সট টাইম আসবো, পারলে আপনারা পুজো দিয়ে দিন। জুতো পরে নিয়েছি, পরে বেরোবো। ওইখানে একটা ভদ্রলোক হঠাৎ দিকে আসলো, ওই পিঙ্ক কালারের জামা পরে, মানে দেখে বোঝা যাচ্ছে পান্ডাই, কিন্তু আমার পান্ডা নয়। আচ্ছা, আসলো, এসে বলছে আমার পান্ডা চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারেনি। বলছে যে কি ব্যাপার তুমি পুজো দিলে না? ভদ্রলোকের গায়ের রং ফর্সা, গোপ রয়েছে, মাথায় হালকা টাক রয়েছে। আমি বললাম যে না, আমার ট্রেন 5টার সময় গণদেবতা ধরবো, তো আমাকে বেরিয়ে যেতে হবে, এবারে আমার আর পুজো দেওয়া হবে না। বাড়িতে ফোন করে বললাম, বাড়িতে সবার মন খারাপ হয়ে গেল যে এত দূর তুই গেলি, গিয়ে পুজো দিয়ে আসতে পারলি না। বেরিয়ে যাচ্ছিলাম, উনি বললো জুতোটা খোলো, হাতটা ধো। আর আমি না ওনার কথা না করতে পারলাম না, কেন আমি বুঝতে পারলাম না। আমি জুতোটা খুললাম, হাত ধুলাম, ডালাটা নিলাম আবার ওখান থেকে, ডালাটাকে নিয়ে আমাকে হাত ধরে নিয়ে গেল। একটা সিকিউরিটি গার্ড আমাকে আটকালো না, একটা সিঙ্গেল সিকিউরিটি গার্ড আমাকে আটকালো না, খালি উনি নিয়ে যাচ্ছে, সিকিউরিটি গার্ডটা অন্যদিকে রয়েছে, মানে 4-5টা ওরকম বাজে টাইমে নিয়ে গেল, নিয়ে পিছন দিক দিয়ে উঠালো। একটা লাইন নেই, মানে যেটা আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্রস করতে পারলাম না, উনি 1 মিনিটে ওই ঠাকুরের পুরো মন্দিরের গেটের সামনে দাঁড় করালো, দাঁড় করে কিছুটা মন্ত্র পড়ে না, মন্ত্র যেটা পুজো মন্ত্র, যেটা পুজোর জন্য মন্ত্রটা করালো, পরে আমাকে হাত ধরে ভিতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলো রেলিং এ দাঁড়াও, ওদের মালাটা পরিয়ে দিল, পুরো রেলিং এর উপর উঠে দাঁড়াও, দাঁড়িয়ে মাকে জড়িয়ে পা মানে মাথাটা পায়ে রাখো। তুমি বিশ্বাস করবে না, আমি তোমাকে বলছি, আমি ভাবতে পারিনি ওইভাবে পুজো দিতে পারবো। এবারে আমার বেস্ট পুজো হয়েছে, মানে মাকে জড়িয়ে ধরে যখন মাথাটা পায়ে রেখেছি না, আমি খালি হাসছি মুখে, আর চোখ দিয়ে খালি জল বেরিয়ে যাচ্ছে যে এটা কি হলো। উনি নিজে পুজো নিয়ে নিলেন আমার থেকে, যেখানে আমার চান্সই ছিল না, আমি তো বেরিয়ে গেলে হয়ে যেত।
পুজো দিল, পুজো দেওয়ার পর উনি বাইরে বেরোনোর পরে পা আছে মায়ের ওখানে আলতা দিতে বলে আলতা দিলাম। দেওয়ার পর আমি বেরিয়ে গেছি। হঠাৎ করে কি মনে হলো, ওনাকে বলি যে টাকা পয়সা কিছু দিতে। আমি সাথেই ছিল উনি আমার, বললো তুমি চলে যাও, তোমার ট্রেন তুমি পেয়ে যাবে। তখন অলরেডি কটা বাজে, 4:40 বেজে গেছে। আমার মন বোঝে ট্রেন আর পাবো না। আমি ওনাকে তাও বললাম যে আপনি 100 টাকা রাখুন, আমি দিচ্ছি। বলে না, এগুলো কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি যাও, তাহলে তোমার অটো মিস হয়ে যাবে। আমি বেরিয়েছি, উনি আমার সাথে হাঁটছে কিন্তু বেরিয়েছি, অটোতে লোক ফুল, খালি একজন দরকার। ওখান থেকে বলছে একজন। আমি ওখানে গেলাম, আমাকে বসিয়ে দিল। আমি বসি, ওনাকে থ্যাংক ইউ বলবো, ঘুরলাম, উনি আর নেই। ওই মা তারা সরণী রয়েছে যেখানে রয়েছিল, অত দিয়ে আমার সাথে এসেছিল, উনি আর নেই। ওনার কি দরকার ওদূর থেকে আমার সাথে আসার? উনি গল্প করতে করতে আসছিল যে তোর কল্যাণ হবে। আমাকে বলে তোর কল্যাণ হবে, তুই মানুষকে হেল্প কর, মানুষকে ভালোবাস, এই হেল্পিং নেচারটা তুই ছাড়িস না। আমি বুঝতে পারছিলাম না উনি আমার সাথে এই কথাগুলো কেন বলছিল। খালি একটা কথা বলছিল, তুই মানুষকে হেল্প কর, ভগবান তোকে হেল্প করবে, তোর প্রবলেম যা আছে সব একদিন শেষ হয়ে যাবে বলছিল। আমি ওনাকে বলছিলাম যে আমার এরকম আশা হয়, ফ্যামিলিকে নিয়ে আসলে আপনি আমাকে ব্যবস্থা করে দেবেন তো? বলছে আমাকে আর দরকার পড়বে না, তুই এমনি ব্যবস্থা করে নিতে পারবি। আমি বেরিয়েছি অটো ওখান থেকে, বলছে একজন। আমি উঠলাম, অটোতে সামনে গিয়ে বসলাম, বসে উনাকে খালি তাকালাম, সাইডে দেখি উনি আর নেই। আমি ট্রেন 10 মিনিট ট্রেন লেট। ওই দিনকে বৃষ্টি, এই রিসেন্ট ঘটনা, বৃষ্টি, 10 মিনিট ট্রেন লেট। গেলাম, ট্রেনে বসলাম, বাড়ি আসলাম, ব্যান্ডেলে নেমে বাড়ি আসলাম। আমি বাড়িতে সবাইকে যখন ঘটনাটা বলছি না, সবার চোখে জল, মা বাবা সবার চোখে জল। যেটা কি ছিল, আমার কাছে চান্সই ছিল না পুজো দেওয়ার। কিন্তু এরকম ভাবে পুজো আমি কোনোবার দিনই। আমি এতবার তারাপীঠ গেছি, জড়িয়ে ধরে মাথা রেখে রেলিংয়ে দাঁড়িয়ে, কোনোবার না। যেটা আমি 2.5-3 ঘন্টায় করতে পারলাম না, সেটা উনি 1 মিনিটে করে দেখালো। কি ছিল সেটা? অনেক কিছু থাকে যেগুলোর কোনো উত্তর হয় না, ঠিক আছে, তো উত্তর খোঁজাটাও হয়তো বৃথা। একদম। যাই হোক সূর্য, অনেকদিন পর দেখা হলো, অনেক মর্মান্তিক এক্সপিরিয়েন্স। তারপরে লাস্টের এক্সপিরিয়েন্সটা খুব মর্মস্পর্শী, কারণ আমার নিজের তারাপীঠে এরকম অলৌকিক এক্সপিরিয়েন্স হয়েছে। যত বয়স বাড়ছে তত এরকম টাইপের জিনিসপত্রের সাথে আরো বেশি অ্যাটাচড হচ্ছি। ঠিক আছে সূর্য, দেখা হচ্ছে আবার কৌস্তবের আড্ডাতে খুব তাড়াতাড়ি। ভালো থেকো। এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। আজকের এই হরর পডকাস্ট আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। অ্যান্ড কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনিও যদি আমার সাথে কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, বা অন্য কোনো বিষয় এরকমই একটা পডকাস্টে আসতে চান, বা এরকমই একটা আড্ডাতে আসতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হচ্ছে 6290675195। এছাড়া আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে আমার থেকে, সেটিও আপনি আমার সাথে যোগাযোগ করে জানতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি কামিং উইকে আসছে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।